5,000 লিটার দুধ আসতো, আমরা প্রোডাকশন করতাম 20,000 লিটার। ১ সপ্তাহ আগে মনে হয় কোনো একটা চাক কাটছে, সে চাকের মোমগুলা নিয়ে ঘুরতেছে আর প্রতিদিন ৪-৫ কেজি করে মধু বিক্রি করতেছে। বাংলাদেশের সবচেয়ে বড় একটা করাপ্টেড জায়গা হচ্ছে খাবার। আমি নিজ চোখে দেখছি মৌমাছিকে চিনি খাওয়ানো হয়। আমার কথা ভুল হতে পারে। যারও ১০০টা বক্স আছে, তার প্রতি বছর প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা শুধু চিনি খাওয়াইতে হয়। সরিষা ফুলের মধ্যে ধর্ম হলো জমে যাওয়া। সরিষা মধুটাই সবচেয়ে কম ভেজাল হয়। পৃথিবীর মধ্যে একমাত্র প্রোডাক্ট যেটা মানে ঘরে বসে চেক করা যায়। মধু আসলে একটা প্রফিটিক ফুড। উপকার পেতে হলে র মধুটাই খেতে হবে আমাদেরকে। পোলেনটা মূলত ফুলের রেণু। মৌমাছিও তাদের রানীর জন্য স্পেশাল একটা খাবার তৈরি করে রাখে, দ্যাট ইজ রয়্যাল জেলি। রয়্যাল জেলিটা খায় রানী মৌমাছি। আমাদের উত্তর অঞ্চলে কিন্তু প্রচুর মধু আহরণ হতো এই আপনার চাক থেকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজব্রো পডকাস্ট থেকে আমি আপনাদের হোস্ট সাগর হাসনাত স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি পর্বে। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন বিশিষ্ট অনলাইন ব্যবসায়ী, অনেক দিনের পুরনো ব্যবসায়ী, অনলাইনের একদম শুরুর দিকের ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে উনি মধু সেক্টরে কাজ করেছেন। এখন মধু সেক্টরের পাশাপাশি আরও অসংখ্য ডাইভার্সিফাইড ব্যবসা করছেন। চলুন আর ইন্ট্রোডাকশন না বাড়িয়ে আমি আমাদের স্টুডিওতে হাবিব ভাইকে স্বাগত জানাচ্ছি। হাবিব ভাই, ওয়েলকাম টু দ্য স্টুডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, থ্যাংক ইউ আমাকে আসলে এই এখানে আমন্ত্রণ জানার জন্য। আর দেখি সাগর ভাইয়ের সাথে তো আমাদের অনেকদিন থেকে পরিচয়, তো দুই ভাই মিলে একটু গল্প করি। আসলে বিজনেস করতেছি ভাই অনেক আগে থেকে, আমাদের সিনিয়র, তারপরেও প্রায় কাছাকাছি সময়। তো আজকে আপনাদের সাথে বিজনেসের মানে সুবিধা অসুবিধা বা কিভাবে আমরা উঠে আসলাম বা আরো কিভাবে কি করা যায়, তো এটা নিয়ে আজকে ভাইয়ের সাথে একটু ফ্রিলি আলোচনা করবো। ইনশাল্লাহ ভাইয়া, আমি খুবই এক্সাইটেড। হাবিব ভাই, দীর্ঘদিন আমরা প্রতিবেশী ছিলাম, একই এলাকাতে ছিলাম, তখন আমরা বিজনেস নিয়ে অনেক আড্ডা দিয়েছি। বাট উনি রিসেন্টলি কিন্তু ঢাকার বাইরে দিনাজপুর শহরে শিফট করেছেন। তো এই কারণে তার সাথে আসলে আমাদের একটা আড্ডাও দেওয়া হয় না, আজকে আড্ডাও দেওয়া হবে। প্লাস আমরা তো আসলে আড্ডাগুলোতে ম্যাক্সিমাম টাইম বিজনেস রিলেটেড কথাবার্তাই আসলে সাধারণত হয়। হ্যাঁ, সো আজকেও ব্যবসা রিলেটেড কথাবার্তাই হবে, যেটা থেকে আশা করছি যে আমাদের ফেলো যারা অডিয়েন্স আছে তারা উপকৃত হবে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা মধুর সেক্টর নিয়ে আলোচনা করব, তারপরে মধু চেনার উপায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভাই নিজে কিন্তু একজন উনি শুধু নিরাপদ খাদ্যপণ্য নিয়ে কাজ করছেন, শুধু ব্যবসায়ী না, উনি একজন ফুড টেকনোলজিস্ট। উনি এই রিলেটেডই পড়াশোনা করেছেন। সো তার কাছ থেকে আসলে আমরা একদম সায়েন্স বেসড বা নলেজ বেসড আলোচনা শুনতে পারবো ইনশাল্লাহ। প্লাস উনি রিসেন্টলি মফস্বলে বা ঢাকার বাইরে শিফট করেছেন। ঢাকায় নাকি মফস্বলে বিজনেস কোনটা সুবিধা অসুবিধা এগুলো, প্লাস যেহেতু উনি অনলাইনে অনেক দিন ধরে ব্যবসা করছেন, এখন অফলাইনেও ব্যবসা তার বাড়িয়েছেন, ডাইভার্সিফাইড ব্যবসা করছেন। সো এইখান থেকে আসলে আমরা দুইটারই সুবিধা অসুবিধা জানবো ইনশাল্লাহ। এর পাশাপাশি উনি মধুর ভ্যালু এডিশনে কিন্তু গিয়েছেন, সরাসরি শুধু মধু বিক্রি করছেন না, ভ্যালু অ্যাড করে মধু সেল করছেন। সো সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এটা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের কমিউনিটির মধ্যে ছড়িয়ে দিবেন। এই রিকোয়েস্টের মাধ্যমে আমরা আমাদের শো শুরু করছি। সো হাবিব ভাই, আপনি তো মোটামুটি আমাদের অনলাইন কমিউনিটির খুবই পুরাতন এবং পরিচিত একজন মুখ। অনেকদিন ধরে ব্যবসা করছেন, মধু দিয়ে ব্যবসার যাত্রা শুরু এবং নিরাপদ খাদ্যপণ্য দিয়ে। সো আমরা আরো গভীরে যাওয়ার আগে যদি শুরুতেই আমরা আপনার এই যে বিজনেসে আসার গল্প, কত সালে শুরু করলেন, কি দিয়ে শুরু করলেন, কিভাবে শুরু করলেন, কেন শুরু করলেন, এই বিষয়গুলো যদি আমাদের সাথে একটু সংক্ষেপে আলোচনা করেন, এরপর ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে গভীরে যেতে থাকবো ইনশাল্লাহ আলোচনায়। শুরুটা 2016 সালে। আমি তো পড়ালেখা করেছি ফুড টেকনোলজিতে। তো আমার একটা বড় ইচ্ছা ছিল যে আমাদের ফুড সেক্টরে ডেইরি সেক্টরটা খুবই সমৃদ্ধশালী এবং কি এটাতে ভালো ভালো কিছু করা যায় খুব দ্রুত। ডেইরি? হ্যাঁ, ডেইরি সেক্টর। হুম হুম। মানে আমাদের ফুডে তো অনেকগুলো সেক্টর আছে, প্রোডাকশন আছে, কিউসি আছে। তবে এর মধ্যে ডেইরি সেক্টরটা খুবই ভালো এবং আমাদের স্যালারি বা ডেজিগনেশন খুব ভালো থাকে আরকি। খুব দ্রুত প্রমোশন পাওয়া যায়। তো মোটামুটি বাংলাদেশে আপনারা জানেন আড়ং, আকিজ, এরকম বারো মিল্ক আউলিয়া, মিল্ক মিল্কভিটা, ভিটা। নিউজিল্যান্ড ডেইরি হুম অনেকগুলো হুম। প্রতিষ্ঠান আছে কিন্তু।
তো সেখান থেকে আসলে আলহামদুলিল্লাহ আমার পাশ করার ২ দিন পরে আমি আলহামদুলিল্লাহ ডেইরিতেই জব পেয়ে যাই। ও মাশাআল্লাহ। সেটা ছিল লালমনিরহাটে। কত সালে ভাইয়া? এটা ২০১৫ এর শেষের দিকে। আচ্ছা, 15 র দিকে পাশ করে বের হয়ে চাকরিতে ঢুকে যান। হ্যাঁ। তো জব ২ মাস মোটামুটি করলাম। তারপরে আমি সেখানে একটা ভয়াবহ লেভেলের মানে করাপশন দেখতে পেলাম। মানে তাই? সেই লেভেলের। আমার মানে আচ্ছা। আমি ওইখানে ৮ মাস ছিলাম। মানে এর শেষের ৬ মাসটা যে আমার কি পরিমাণ পেইন পেয়েছি আমি আসলে মানে বলতে পারব না। কবে এখান থেকে মুক্তি পাবো? হুম, হুম। এরকম একটা বিষয় ছিল। তো এই বিষয়টা আমি অনেক আমার সাগর ভাইয়ের সাথেও অনেক গল্প কিরকম করা। করাপশন একটু যদি শেয়ার হ্যাঁ, করেন? এটাই মানে বলতে এটা চাচ্ছি। আসলে মানে আমি তো নিজেও ডেইরি হ্যাঁ, সেক্টরে আছি। তো আসলে এই সেক্টরটা মূলত আমরা তো পাস্তুরিত দুধ আমরা প্রোডাকশন করতাম হুম, হুম। আমাদের ওই ডেইরিতে। তো ৫,০০০ লিটার দুধ আসতো, আমরা প্রোডাকশন করতাম ২০,০০০ লিটার। এই মানে এইরকম একটা করাপশন মানে আ স আমরা যে এই যে বাজারে যে পাস্তুরিত দুধগুলা খাই, হুম, হুম। মেক্সিমাম মনে করেন যে এখানে দুধের তো কোনো কিছু থাকেই না। জাস্ট আমরা শুধু একটা প্রোডাক্ট খাই যে দুধ নামে একটা জিনিস খাই। সাদা একটা তরল। সাদা একটা তরল জিনিস খাই। এইটুকু। তো যেটা হতো আরকি মানে দুধ প্রোডাকশন হচ্ছে ৫,০০০ লিটার। হ্যাঁ, ৫,০০০ লিটার মানে কিন্তু আসতেছে। মানে ওই আপনারা যে সেল করছেন ২০,০০০ ২০,০০০ লিটার। লিটার। মানে ম্যাজিক ওইখানে প্রায় প্রোডাকশন ৪ গুণ বৃদ্ধি পাচ্ছে। ৪ গুণ বৃদ্ধি পাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? এটা খুব সহজেই। আমরা কিন্তু বাসা বাড়িতেও যখন আমার দুধ না থাকে, পাটার দুধ একটা নিয়ে চলে আসি। হুম, হুম। তো ওটাই জাস্ট খাওয়ানো হচ্ছে। এখানে যেটা হয় বিএসটার একটা কারসাজি বলতে বিএসটা একটা নির্দিষ্ট মান রাখতে বলে যে হুম, হুম। দুধের মধ্যে মেইন উপাদানটা হলো ফ্যাট। হুম, যেটা 3.5% রাখতে বলে বিএসটাই। হুম। কিন্তু আমি তো ওইখানে অনেকগুলা প্রতিষ্ঠানের করতাম, মানে টেস্ট করতাম। মেক্সিমামের কোয়ালিটিটা এত কারো 2 পয়েন্ট থাকতো, কারো 1.5 পয়েন্ট থাকতো, এরকম একটা অবস্থা। একটা অভিজ্ঞতা না এখানে আসলে জব করা যাবে না। এখন নিজে কি করব এটা নিয়ে অনেক ঘাটাঘাটি তখন তো সবেমাত্র অনলাইন যেমন আ সাগর ভাইয়ের আহলান তখন হুম, থেকে আমার পরিচিত। আলহামদুলিল্লাহ। তারপর সরোবর, খাসপুর। তো এই হুম, পেজগুলা তখন একটু দেখা শুরু করলাম যে এখানে কি করা যায়? তো এ আমার এক বড় ভাই ছিল লক্ষ্মীপুরে, আর একটা ছোট ভাই ছিল ঢাকাতে। তো এই ৩ জনে কেউ কাউকে চিনি না। তো হুম, হুম। এদের ৩ জনের কমিউনিকেশন হয়। যোগাযোগের ফলে আমরা একটা প্রতিষ্ঠান করি। তো সেই সময় আমরা কিন্তু আহলানের প্রোডাক্ট আমরা নিতাম। বা ও আমরা একটা কি নাম মা ছিল এটার ভাইয়া? তাসমান আমার ১ম ব্রাঞ্চ আচ্ছা, ছিল আচ্ছা। আরকি। তো সেখানে আমরা বিভিন্ন ধরনের যেমন সরবর, আহলানের, হুম, হুম, হুম। তো এইসব পারফিউমেন্স আতরের। তো হুম। আমরা একটা মার্কেট প্লেস তৈরি করার চেষ্টা করলাম। তো সেখান থেকে আসলে দেখতে, দেখতে যে মধু সেক্টরটা খুবই একটা করাপ্টেড একটা সেক্টর ছিল। ওই সময়টায়। হ্যাঁ, ওই হুম, সময়টা। হুম। বিশেষ করে ডেইরি এবং মধুর সেক্টরটা। আর ডেইরি বলতে ঘিটাও তো একই। খুবই একটা হুম, করাপ্টেড হুম। সেক্টর ছিল। তো তখন থেকেই কাজ করা। আমরা ১ম এই যে ভুলগুলা করতাম যে আসলে সচরাচর মধু চেনার যে বিষয়গুলো নিয়ে আ কিছু বিভ্রান্তি ছিল আমাদের সমাজে। আমরাও কিন্তু সেই সময় একই কাজ করতাম। তো বিশেষ করে আমরা ১ম এ লোকালি কাজ করতাম। যেমন আমাদের উত্তর অঞ্চলে কিন্তু প্রচুর মধু আহরণ হতো এই আপনার চাক থেকে। হুম। তো এই সেক্টরটা আরো ভয়াবহ লেভেলের খারাপ। বিশেষ করে বাংলাদেশের মধু সেক্টরটা কলুষিত হওয়ার মূল কারণটা হলো সেই আ আপনার মোয়াল শ্রেণী যেটা আছে হুম, আমরা হুম। যাদেরকে চিনি যে ২-৪ ৫ কেজি মধু নিয়ে ঘুরে, ঘুরে একটা চাক নিয়ে ঘুরে বেড়ায়। ওইখানেও একই রকম ওই যে ৫,০০০ লিটার মধু হ্যাঁ, থেকে ২০,০০০ লিটার মধু হয়। জাস্ট কোনো মধুই থাকে না। হ্যাঁ। মানে ১ সপ্তাহ আগে মনে হয় কোনো একটা চাক কাটছে, সে চাকের মোমগুলা নিয়ে ঘুরতেছে। হুম, আর প্রতিদিন ৪-৫ কেজি করে মধু বিক্রি করতেছে। হুম। ডেইরি যেমন আমরা ৫,০০০ লিটার দুধ আনতাম, ২০,০০০ লিটার প্রোডাকশন করতাম, একই এই অবস্থাটা। তো তখন থেকেই আসলে আমাদের এই আমাদের কার্যক্রমটা যে দেখি অনলাইনে মানুষকে খুব দ্রুত রিচ করা যায়, সচেতন করা যায়। তো সেই থেকে আসলে ব্যবসাটায় আসা আমাদের। মাশাআল্লাহ। এরপরে নিজের ব্র্যান্ডটা কবে করলেন ভাইয়া? এটা ১৭ সালের দিকেই ১৭ করা হয়েছে। সালের দিকে মারিচ মারিচ, আপনার হ্যাঁ। ব্র্যান্ড। এটা শুরু করলেন মধু দিয়ে শুরু। হ্যাঁ, মধু দিয়ে শুরু ওই করা। সময় আর কি, কি প্রোডাক্ট ছিল ভাই আপনাদের? মধুর পাশাপাশি তেল ছিল, ঘি ছিল। হুম, হুম। তো মূলত মধুটাকেই ফোকাস রাখতাম আমরা। সো এখন যদি ধরেন ১৭ থেকে ২০২৬ এখন আপনার ব্যবসার প্রেজেন্ট স্ট্যাটাসটা যদি বলেন ভাই ইমপ্রুভমেন্ট এখন কি, কি করছেন? কি, কি ব্যবসা আছে? এখন আ অনলাইন আছে, মারিজের অনলাইনটা আছে। পাশাপাশি আমরা অফলাইনেও মানে মধু রিলেটেড আরো কিছু চেষ্টা করতেছি। সেখান থেকে আমার ২ টা এখন ক্যাফে টাইপের আছে দিনাজপুর দিনাজপুরে? শহরের মধ্যেই। আচ্ছা, আচ্ছা। তো এ এটা নিয়ে আপাতত আছে আরকি। আর অনলাইনের বর্তমানে তো আপনারা জানেন খুবই একটা প্রতিযোগিতামূলক হুম, হুম। একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে। জি। তো এখন অফলাইন, অনলাইন ২ টা মিলেই আমরা কিছু করার চেষ্টা করতেছি। আচ্ছা।
সো এখন যদি ভাই একটু যাই আমরা মধুর সেক্টর নিয়ে যদি আলোচনা করি। আপনি শুরু থেকেই মধুর সেক্টরে আছেন এবং খুবই পরিচিত একজন মুখ এবং মধুর যেই কমিউনিটিটা আছে খুব স্ট্রং একটা কমিউনিটি মৌমাছি ও মধু। সেখানেও আপনি অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। সো আপনি এই সেক্টরে খুবই একজন পরিচিত ফেস। আজকে আমরা মধু নিয়ে বেশ একটু ডিপ ডাউন এ যাওয়ার চেষ্টা করব। বিশেষ করে সবার একটা কমন প্রশ্ন থাকে যে আসল মধু আসলে চেনার কিভাবে উপায়, জানবো? নকল মধু কিভাবে চিনবো? সো এইটা দিয়ে যদি আমরা শুরু করি ভাইয়া যে একজন মানুষ, একজন ক্রেতা এবং বিক্রেতারও যারা ব্যবসা করছে তারা আসলে আসল মধুটা চেনার কি উপায় আছে ভাইয়া? বা নকল মধু থেকে আমি কিভাবে বেঁচে থাকবো? আসলে এই জিনিসটা কেন আসছে এটা আসার একটা কারণ হলো যে সমাজে ভুল একটা মানে যেমন কিছু পদ্ধতি আছে, হুম, হুম, এটার কারণে কিন্তু এই প্রশ্নটা আসছে। হুম, দেখেন অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো নাই যে খুব সহজেই মানে খুব ইনস্ট্যান্ট বাসায় আসলো, পরীক্ষা করলাম আর বলে দিল যে মধু খাঁটি নাকি ভেজাল। হুম, হুম, এটার কারণে বিশেষ করে এটা কর্পোরেট লেভেলের একটা বিষয়। এটা বিশেষ করে ইন্ডিয়াতে এই যে মধু চেনার যে কিছু পদ্ধতি, এটা ইন্ডিয়া থেকে মূলত আসে। হুম, হুম। এটার কারণ আছে। ব্যাকগ্রাউন্ডটা হলো এরকম যে এটা বাংলাদেশ কি বলছেন যে ভাইয়া ওই যে YouTube এ যে ভিডিওগুলা হ্যাঁ, হ্যাঁ, দেখায় যে হ্যাঁ, যে ফেক মধু ফেক চেনার মধু উপায় যে কিভাবে আগুনে পটপট উম করে স শব্দ হবে, পিঁপড়া পানিতে খাবে। দিয়ে তার হ্যাঁ, পিঁপড়ার হ্যাঁ। মাধ্যমে। এটা মূলত ইন্ডিয়া থেকে আসছে। সো এই টেস্টগুলা কি ভুল? হ্যাঁ, এটা টোটালি ভুল এবং আচ্ছা। কি এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা হলো এরকম। বাংলাদেশে একটা বড় প্রতিষ্ঠান আপনারা জানেন ডাবর। এটা হুম, কিন্তু একচেটিয়া মার্কেটিং করছে একসময়। মানে বাংলাদেশের যত সরিষা ফুলের মধু বলেন, লিচু ফুলের মধু বলেন, সব বাংলাদেশ থেকে গিয়ে আবার আমাদেরকেই খাওয়ানো হতো। সেটা প্রসেসের মাধ্যমে। হুম, হুম। এটার মূল বিষয়টা তারা এটা যেহেতু মধু আমরা যেটা খাই এটা কিন্তু আমরা আমাদের দেশে মধু আমরা বেশি খেয়ে মধু, থাকি। আনপ্রসেসড যে মধুটা আনপ্রসেসড যে মধু। চাক থেকে সরাসরি যেভাবে কিন্তু ওইভাবে আমরা মার্কেটে বিক্রি যেটা করি। আছে সেটা হলো প্রসেস মধু এবং কি এখানে একটা স্ট্যান্ডার্ড ছিল বিএসটি এর মানে 18% ময়েশ্চার রাখতে হবে, পানি হুম, রাখতে হুম। হবে। কিন্তু এটা হলো ব্রিটিশদের দ্বারা পরিচালিত। বাংলাদেশের প্রেক্ষাপটে মানে 18% পানি নিয়ে আসা একটা মধুতে আর মধু থাকতেছে না। এমনিতে বাইরের দেশে আপনার মধ্যপ্রাচ্যে বলেন, ইউরোপে বলেন, ওই এখানকার আবহাওয়ার কারণে কিন্তু মধু এমনিতেই ঘন হয়ে থাকে। ঘন হয়। ওদেরকে বেশি প্রসেস করতে হয় না। কিন্তু আমাদের নরমালি আমাদের থাকে 25, 26, 27, 22, 23 এটাকে যদি আমরা 18 নিয়ে আসি তাহলে এর মধ্যে মানে প্রসেসের ফলে অনেক এনজাইম গুলা ভেঙে যায়। মধুর আর সেই গুণাগুণটা থাকে না। একটু যদি ভাইয়া প্রসেস এবং মধু এই জিনিসটা যদি একটু খোলাসা করেন আমাদের যারা দর্শক আছে তাদের জন্য। আ এক এই জিনিসটা কি আর ময়েশ্চার লেভেলটা কি? এটাও যদি আচ্ছা। একটু বলেন। আ মানে যেটা মধু মানে মধু আমরা সরাসরি যেটা হারভেস্ট করতেছি এটাই হুম, জাস্ট ফিল্টারিং করে আমরা যেটা বিক্রি করতেছি। আরেকটা হলো যে এখানে মধুর মধ্যে আপনার আ মূলত বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আ আ ২০ থেকে ২৭% পানি থাকবে। পানি থাকবে। আচ্ছা, মধু মানে যে একটু একটা উপাদান পাতলা হবে। পাতলা হবে। হ্যাঁ। পাতলা যত ময়েশ্চার বেশি বেশি হবে হবে তত পাতলা হবে। পাতলা হবে তত। আর ময়েশ্চার যত কম হবে কম হবে 18 হওয়া মানে পানির পানির পরিমাণটা আরো পরিমাণটা কমা কমে এবং যাওয়া, মধুটা ঘন হবে। ঘন হওয়া। সো তো বাংলাদেশে হচ্ছে 20 থেকে 27। ২০ থেকে ২৭ এর মধ্যেই আচ্ছা। থাকে। বিশেষ করে হুম, হুম। লিচু ফুল এবং সরিষা ফুলের মধুটা একটু ঘন হয়। বাকি যেমন কালোজিরা, সুন্দরবন। সুন্দরবন এগুলো অনেক পাতলা হয়ে থাকে। হুম, হুম। তো এইগুলো বীজটাই কি করলো মানে এটাকে আমরা প্রসেস করে 18 নিয়ে আসা হলো। তো এটার ফলে যেটা হয়েছে ওই যে আমাদের মেইন একটা পরীক্ষা আছে পানি দিয়ে প্রসেস কিভাবে করে ভাইয়া? এটা আপনার মেশিনের মাধ্যমে একটা ৬০ থেকে ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে হিট করা হয়। হিট করার ফলে ওইখান থেকে ময়েশ্চারটা চলে যায়, ও রিমুভ হয়ে যায়। সহজ ভাষায় যে আমরা জাল দেই জাল যেভাবে, দিয়ে হ্যাঁ, মানে যদি আমরা লেম ভাষায় বলি যে জাল দেয়া। জাল দিয়ে 60 ডিগ্রি টেম্পারেচারে এটার ময়েশ্চারটা পানির পরিমাণটা কমিয়ে এটাকে ঘন করা ঘন হয়। করা হয়। সো এইভাবে করলে তো আসলে ওর যে ভিতরে যে মাইক্রো অর্গানিজম গুলো আছে যেটা উপকারী ব্যাকটেরিয়া বা এনজাইম বলি, এটা কি নষ্ট হওয়ার চান্স থাকে কিনা? হ্যাঁ, অনেক নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা নষ্ট হয়ে যায়। এইজন্য কিন্তু আসলে প্রসেস মধু আমরা শুরু থেকেই যে আমরা প্রসেস মধু থেকে দূরে থেকে মধুটা খাওয়ার চেষ্টা করি। আচ্ছা। উপকার পেতে হলে মধুটাই খেতে হবে আমাদেরকে। তো মানে এইজন্য এটা বেশি এনকারেজড হ্যাঁ, মধুটা খাওয়া। আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশে এখন স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়েছে। আ তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভূমিকা রাখছেন সৈয়দ মইনুল আনোয়ার ভাই। হুম, হুম। উনি অনেকদিন বিএসটি এখন কত স্ট্যান্ডার্ড? এখন বর্তমানে ২৩ আছে। 23 কি ২৩ হলো সুন্দরবন নাকি সবগুলো? না সুন্দরবন ২৫ আচ্ছা। আর বাকিগুলো ২৩ 23 ময়েশ্চার হলেই এটা আপনার বাজারে ছাড়তে পারবে বাজারে বা ছাড়তে পারবো। বাজারজাত করতে পারবে। কিন্তু ভাই এইখানে একটা কথা আছে। কথা হচ্ছে যে আমরা বাইরের দেশের আপনি কথা বললেন যে ওয়েদারের কারণে ওদের ময়েশ্চার লেভেলটা এমনিতেই কম কম থাকে। থাকে। মানে ঘন হয় মধুটা। কিন্তু আমি যতটুকু জানি ভাইয়া
আমরা তো ওই যে মধু, যে চাষের মধুটা যেটা কালেকশন করি, এটা কিন্তু আমরা ব্রুট চেম্বার, মানে সিঙ্গেল চেম্বারের মধুটা কালেকশন করি। হুম, ওইটা কিন্তু একটু পাতলা হয়। পাতলা এটা হয়। যখন সুপার চেম্বার করা হবে, এটা কিন্তু অটোমেটিক্যালি ঘন হওয়ার কথা। কিন্তু আমাদের দেশে এই সুপার চেম্বারের কালচারটা নাই। বাইরের দেশে কিন্তু এটা আছে, কিন্তু এটা বাইরের দেশে ওটা তো এক্সপেন্সিভ হয় সুপার চেম্বার করলে। তো বাংলাদেশে তো আসলে কাস্টমাররা এই প্রাইসটা দিতে চায় না। এখন আমার পয়েন্ট ইজ যে আসলে বাংলাদেশে কি এইভাবে ন্যাচারালি প্রসেস না করে সুপার চেম্বারের মাধ্যমে কি ময়েশ্চার লেভেল কম রেখে মধু উৎপাদন করা সম্ভব কিনা? সম্ভব। বিশেষ করে বাংলাদেশের মানে পপুলেশনের দিক থেকে চাহিদা কিন্তু প্রচুর ভাইয়া। হুম, হুম। আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন কিন্তু মধুর চাহিদাটা অনেক বেড়ে গেছে। আপনি রাইট। লাস্ট কয়েক বছর দেখবেন যে প্রায় বছর শেষ হওয়ার আগে কিন্তু মধু সব শেষ হয়ে যায়। আগে হুম, হুম, একসময় মানুষ মধু বিক্রি করতে পারত না। খামারিরা মানে এটা নিয়ে প্রচুর ভোগান্তি ছিল। খামার টিকিয়ে রাখা বা হুম। খামার বৃদ্ধি করা তাদের জন্য খুবই কষ্টকর ছিল। বর্তমানে চাহিদার কারণে এটা কিন্তু আ মানে প্রোডাকশন বলেন বা জনসংখ্যা আমাদের তো বাড়তেছে। আর মধুর চাহিদা মানে সচেতনতা বাড়ার কারণে মধুর এখন অনেক মানুষ ভোক্তার কাছে যাচ্ছে। তো এই কারণে আসলে বাংলাদেশে সুপার অনেক চেম্বারটা করা সুপার ডিফিকাল্ট। চেম্বারটা একটু ডিফিকাল্ট এবং কি এর অনেকগুলো কারণ আছে। কারণ বাংলাদেশে যে পরিমাণে এখন কীটনাশকের ব্যবহার, আপনি হুম। দেখবেন প্রতি বছরই আপনি মৌমাছির খামারের আশেপাশে যেমন প্রচুর পরিমাণ মৌমাছি মারা যাচ্ছে কীটনাশকের কারণে। কীটনাশকের কারণে। মানে অযথাই কীটনাশক দেওয়া হচ্ছে। হুম, কোনো প্রয়োজন নাই। ফুলের মধ্যে কীটনাশক কোনো প্রয়োজন আছে? নাই। মৌমাছি কিন্তু ওটা পরাগায়ন করবে। কিন্তু মানে কীটনাশক ব্যবসায়ীরা কৃষকদেরকে এভাবে বলতেছে, "ভাই আপনারা ফুলের মধ্যে করেন, স্প্রে করেন, ফলন বৃদ্ধি হবে।" কিন্তু সেটার কাজ কিন্তু মৌমাছি করে দিচ্ছে। যেমন হুম। লিচু, অযথাই স্প্রে স্প্রে করা করে। হচ্ছে। কোনো দরকার নেই। তো এসব কারণে আসলে অনেককে চ্যালেঞ্জিং হচ্ছে আস্তে, আস্তে। তো এইজন্য সুপার বক্সটা করাটাও আমার জন্য আমাদের দেশে ফিজিবল না। ফিজিবল না আরকি। বাট এটা তো ময়েশ্চার লেভেল তো কমানো হ্যাঁ, সম্ভব। কমানো সম্ভব। আ রাইট। একটু বেশি না। আপনার এখন মধু মাড়াই করা হচ্ছে কয়দিন? ৪ দিন ৫ দিন। এটাকে একটু বাড়াইলে ৬ থেকে ৭ দিন পরে যদি আমরা হারভেস্ট করি অটোমেটিক্যালি এটা ময়েশ্চারটা কমে যাবে। নষ্টটা কমে যাবে। সো ময়েশ্চার কমানোটা আসলে যে রকেট সায়েন্স না। মানে আমরা যদি চাইলে ইচ্ছা করলে বাংলাদেশের মধু আসলে সুন্দরবনের মধুটা ছাড়া। কারণ ওটা তো আসলে হ্যাঁ, হ্যাঁ, ন্যাচারালি। ন্যাচারাল হ্যাঁ, আর ওটা এমনিতেই পাতলা হয়। পাতলা হয়। কিন্তু চাষের যে মধুগুলো এটা তো চাইলে সম্ভব ভালো কোয়ালিটি বের করা ময়েশ্চার কমানো সম্ভব। সম্ভব। বা ভালো অনেকে কোয়ালিটির। ব্যক্তিগতভাবে নিজস্ব খামার নিজেরাই বিক্রি করার জন্য তারা কিন্তু করে। যে 18-19% 18 এ নিয়ে এসে ইয়েস। সেল করে। বাট কমার্শিয়ালি এটা আসলে সম্ভব হচ্ছে না বিকজ অফ প্রাইজিং। প্রাইজিং এই হ্যাঁ। সেক্টরে আসলে প্রাইসটা। বাংলাদেশে সবচেয়ে বেশি মধু উৎপাদিত হয় সরিষা ফুলের মধুটা। হুম, হুম। এবছর আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন প্রায় ১১০০ কোটি টাকার মধু উৎপাদন হয়েছে সরিষা ফুলের। শুধু সরিষা মধু। শুধু সরিষা। তো অনেক মাশাআল্লাহ। বড় একটা বাজার তৈরি হয়েছে। বাংলাদেশে মানে মধুর বাজারটা তারাই একক নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল। তো এই কারণেই তারা কিছু টেস্ট বের করছিল যে বাংলাদেশের মধু তো এমনিতে পাতলা। হ্যাঁ, তো পানির মধ্যে দিলে খুব সহজেই এটা ডিজলভ হয়ে যাবে। গলে যাবে। হুম, হুম। তো ওরা যেহেতু প্রসেস মধু দিচ্ছে, প্রসেস মধু আপনি যদি বাড়িতেও চিনি যদি ঘন করে আপনি পানির মধ্যে দেন খুব সহজেই পানির বোতলের নিচে জমা হয়ে যাবে। এটা একটা আপনার পানির চেয়ে যে বস্তু ঘন এটা খুব সহজেই তো পানি তে নিচে পড়ে যাবে। আর যেটা পাতলা যেমন সুন্দরবন মধু আপনি দিয়ে দেখবেন যে ওটা যাওয়ার সময় বাড়ি খাচ্ছে সাথে, সাথে এটা গলে যাচ্ছে বা পানির সাথে মিশে যাচ্ছে। এই কারণে তারা এই পদ্ধতিগুলো দেওয়ার কারণে বাংলাদেশে মধুটার চাহিদাটা দিন, দিন কমতেছিল এবং কি এই পরীক্ষার কারণে বাংলাদেশে বিশেষ করে যারা এই যে মোয়াল শ্রেণী এরা এই পরীক্ষাগুলা বেশি, বেশি করত। কারণ ওরা তো চিনি দিয়ে মধু বানাইতো। হুম, হুম, হুম। ওরা ঘন মধু আসতো। ওরা যে টেস্ট করায় দিত। তো দেখেন একটা প্রোডাক্ট এত সহজে কি টেস্ট করা মানে পৃথিবীর মধ্যে একমাত্র প্রোডাক্ট যেটা হচ্ছে মধু মানে ঘরে বসে চেক করা যায়। আচ্ছা, আচ্ছা। ওই এইসব ফেক টেস্টের হ্যাঁ, ফেক মাধ্যমে। টেস্ট করার মাধ্যমে। ফেক টেস্টটাই আসলে ফেক। ফেক টেস্টে আসলে ফেক হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো সো এটা আসলে মধু চেনার ওইভাবে কোনো সহজ কোনো সহজ কোনো পদ্ধতি নেই। পদ্ধতি না। এটা যেটা করতে হবে একটা হলো যে মধুর স্বাদ ঘ্রাণ। একেকটা মধুর আলাদা, আলাদা স্বাদ ঘ্রাণ থাকবে। হুম, আর হুম। আপনি যার কাছ থেকে মধু নিচ্ছেন তাকে একটু ভালোভাবে জাস্টিফাই করতে হবে যে না সে আসলে ভালো মধু সেল করতেছে কিনা। এটাই মূলত কারণ। আর এই পরীক্ষাগুলোর কারণে অনেকে বিভ্রান্ত হয়। এটা থেকে আসলে আপনারা দূরে থাকবেন। এগুলো কোনো সঠিক সমাধান নয়। বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকেই এখন অনেক তরুণ উদ্যোক্তা আছে ভালো মধু নিয়ে কাজ করতেছে। বিশেষ করে বাংলাদেশের লিচু এবং সরিষা ফুলের মধুটা আপনারা নির্দ্বিধায় যে কারো কাছে নিতে পারেন। এটা অথেন্টিক। কারণ অনেক উৎপাদন হয়, ভেজাল করার কোনো প্রয়োজন হয় না। সো এইখানে যে ভাইয়া বললেন এই যে সরিষা মধুর কথা যেটা আসলো যে জমা মধু ভাইয়া, এটা নিয়েও এখন আসলে অনেক কথা হচ্ছে। ক্রিম হানি নিয়ে হুম। কথা হচ্ছে। একসময় এই যে জমে যাওয়া মধু, সরিষা মধু যেটা সবচেয়ে বেশি উৎপাদিত হয়।
সো এই মধুটা নিয়ে আসলে অনেক নেগেটিভ কথাবার্তা ছিল, যেটা চিনি মিক্স চিনি করে দিয়ে বানানো। সেল করছে, কিন্তু সারপ্রাইজিংলি সরিষা মধুটাই সবচেয়ে কম সব- ভেজাল হয়। তো এই সরিষা মধু, জমা মধু কি আসলে ভেজাল, নাকি জমা মধু ঠিক আছে? একজন মানুষ যদি দেখে যে মধু জমে যাচ্ছে, এটা কি খেতে পারবো কিনা, আসল মধু কিনা এটা, হ্যাঁ, অবশ্যই খেতে পারবে এটা। এবং বাট কি মধু কেন জমে যায় আসলে? এটা ইনসাইটটা হলো এটা, মৌমাছি মানে খামারিদেরকে ধারণা আছে যে চিনি খাওয়িয়ে মধু বানানো হয়। হুম হুম, কথা সত্য, উদ্দেশ্যটা ভুল। আচ্ছা, এই কারণে কিন্তু জমার প্রশ্নটা আসে হুম যে মধু, আর একটা বাজারেতে প্রচলিত আছে বা অনলাইনে প্রচলন আছে যে মধু জমে গেলে ভেজাল। যেহেতু মৌমাছিকে চিনি খাওয়ানো হয়, সেই কারণে মনে হয় মধু জমে গেলে সেটা ভেজাল হচ্ছে। বিষয়টা হচ্ছে আমাদের মোটামুটি ৬ মাস, মানে ওই সময় মানে কোনো ধরনের সিজন থাকে না ফুলের। বিশেষ করে বর্ষাকালে এই সময়টাতে মৌমাছিকে চিনি খাওয়ায় বাঁচিয়ে রাখার জন্য, শুধুমাত্র তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য চিনি খাওয়ানো হয়। হ্যাঁ, মানুষ হ্যাঁ, আমি নিজ চোখে দেখছি মৌমাছিকে চিনি খাওয়ানো হয়, আমার কথা ভুল হতে পারে, এরকম মানুষ মন্তব্য করে। আবার অনেকেই এগুলো নিয়ে ভিডিও করে, বিশেষ করে আমাদের অনেক কনটেন্ট ক্রিয়েটররা আছে, তারা এই বিষয়গুলা, কয়েকদিন আগে দেখলাম একটা ভিডিও প্রায় 2 মিলিয়ন ভিউ হয়ে গেছে। এই চিনি খাওয়াচ্ছে, ওই ভিডিওটা সে করছে। আচ্ছা, তো দেখেন, এটা একটা মেসেজ আছে। হ্যাঁ, চিনি খাওয়া তখন কিন্তু অফ সিজন ছিল। মানে চিনিটা খাওয়ানো হয় কি জন্য মৌমাছিকে? মৌমাছিকে বাঁচিয়ে রাখার জন্য। ওই সময় মানে তো কোনো অফ খাবার সিজনে যখন ফুল থাকে না, ফুল থাকে না, ওকে জাস্ট বাঁচিয়ে বাঁচিয়ে রাখার জন্য, রাখার জন্য। কলোনিটা সেভ করার জন্য, হ্যাঁ। ওইটা থেকে তো মধু হয় না। মধু আসে না। দেখেন মানে খামারিদের মূল ইনভেস্টটা হলো ওই সময়টাতে। আচ্ছা, খরচ এক- যেটা, খরচ যেটা। সাপোজ আমি এভাবে উদাহরণ দিই, যার ১০০টা বক্স আছে, তার প্রতি বছর প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা শুধু চিনি খাওয়াইতে হয় ওই সময়টা, ওই সময়টাতে। কিন্তু আচ্ছা। সেখান থেকে কোনো মধু আসে না। আচ্ছা, এরপরে যখন সিজন আসে, এই টাকাটা তারা এখান থেকে তুলে নেয়। ও তো এই কারণে বাজারে যে জমা মধুর একটা বিষয় আছে, ওই সেখান থেকে আসছে যে মনে হয় মধু জমে গেলেই ভেজাল। কিন্তু ওই চিনিটা মনে হয় ওই এখানে চিনিটা জমে মনে হয় গেছে। এখানে। হ্যাঁ, কিন্তু সরিষা ফুলের মধুর বৈশিষ্ট্য বা এর যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা হলো জমে যাওয়া। কেন হুম, জমে যাবে? কারণ সরিষা ফুলের মধুতে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে, আর আচ্ছা, গ্লুকোজের ধর্ম হলো একটা ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আসলে সে জমে জমে যাবে। যাবে। এই কারণেই শীতকালে এই জমে। কারণে শীতকালে মধুটা জমে আবার যায়। গরমকালে এটা গরমকালে কিন্তু নরমাল আবার হয়ে যায়। হ্যাঁ, তরল ও হয়ে যায়। এটা হচ্ছে মূল কারণ। আচ্ছা, এই কারণে জমে যাচ্ছে, সরিষা মধুটা বিশেষ করে সরিষা জমে মধুটা। যাচ্ছে। অনেক সময় লিচু ফুলের মধুটাও জমে যায়। লিচু হুম। ফুলের মধুতেও একটু গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে। লিচুতেও গ্লুকোজ থাকে বেশি। তাছাড়া আপনি দেখবেন সুন্দরবন, কালোজিরা, এগুলোতে গ্লুকোজের পরিমাণটা আ এত বেশি থাকে না। হুম হুম হুম। এইজন্য আসলে ওই মধুগুলো So, জমে না। এখন আরেকটা টার্ম শুনি ভাই, ক্রিম হানি। সো এই অনেকেই ভাবে জমা মধুটাই মনে হয় ক্রিম হানি। সো ক্রিম হানি জিনিসটা আসলে কি? সরিষা ফুলের মধুর ধর্ম হলো জমে যাওয়া। তো এটাকে অনেকেই ক্রিম হানি বলে। কিন্তু ক্রিম হানির একটা প্রসেস আছে। নির্দিষ্ট একটা প্রসেস মেইনটেইন করে এটাকে এমনিতে যখন মধুটা জমে যায়, ওর দানাগুলা একটু দেখবেন যে একটু বড়, বড় দানা থাকে, হুম বা হুম। যখন হাত দিয়ে নাড়বেন, দেখবেন একটু ইয়া গ্রানুলার ভাব থাকে এটা। থাকে। দানা দানা ভাব। দানা, দানা মতো। আর ক্রিম হানিটা কিন্তু একদম খুবই মোলায়েম থাকে। মানে ক্রিমের মতো ও হবে আরকি। মূলত একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং কি এটা একটা ঘূর্ণায়নের মাধ্যমে এই জিনিসটাকে ক্রিমে পরিণত করা হয়। সো ক্রিম হানিটা হচ্ছে জমা মধুর একটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। ভ্যালু অ্যাড করে ওটাকে ক্রিম হানিতে পরিণত করা হচ্ছে। এটা বাইরের দেশে কিন্তু প্রচুর চাহিদা এবং কি টেস্টের দিক থেকে কিন্তু খুবই ভালো। এটাই কি বাইরের দেশে যে ক্রিস্টাল হানি যেটা বলা হয়, হ্যাঁ। এটাই কি সেটাই সেই ক্রিস্টাল হানি? সেই ক্রিস্টাল হানি। আচ্ছা, বাইরে ক্রিস্টাল হানি কিন্তু মাল্টিপারপাস ইউজ আছে, যে ওই ব্রেডের উপরে ব্রেডের, ব্রেড স্প্রেড হিসেবে, মাখন বা জেলির অল্টারনেটিভ হিসেবে ইউজ করা হয়। মানে এই নরমাল মধু, এই মধুটাকে আপনি আর অনেকভাবে এটা ব্যবহার করতে পারবেন। হুম হুম মানে হুম। খাওয়ার দিক থেকে আপনি অনেক খাবার আছে, বিশেষ করে অ্যারাবিয়ানরা কিন্তু এটা খুব পছন্দ করে। তারা Right. বিভিন্ন ধরনের রুটি টাইপের জিনিস খায়। এই রুটির সাথে তারা মিক্স এই করে এটা খায়। এই ক্রিম হানিটা খায়। সো একটা আমরা এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট জানলাম। সো আমাদের তো এখন আসলে মধুর প্রচুর ব্যবসা, এবং এটা নিয়ে বাইরের লোকজন অনেক ট্রলও করে যে এই হ্যাঁ, হ্যাঁ। হুজুররা হুজুররা ব্যবসা মানে মানে হইলো মধু ব্যবসায়ী। মধুর ব্যবসা। সো এটা একটা কারণ হচ্ছে যে মধুর আসলে একটা প্রফিটিক ফুড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এটা ইউজ করতেন, খাইছেন, অনেক হাদিসেও আসছে। এটা আসলে কোনো ধর্মের না, এটা সকল ধর্মে কিন্তু হ্যাঁ। মধুটার বিষয়ে তারপর আমাদের ইসলামের সাথে আরো এটা বেশি একটা প্রফিটিক ফুড হিসেবে ধরা হয়, ধরা হয়। যেহেতু হাদিসে আসছে। তো এইটার কারণে আমাদের একটা আলাদা ভালোবাসা তো ভালোবাসা। আছেই মধুর প্রতি। আর সেকেন্ড হচ্ছে যে এই ব্যবসাটা করাও সহজ, এবং চাহিদা বেশি। আবার হুজুরদের মানুষ একটু বিশ্বাস করে। তো দেখা যায় যে হুজুরদের কাছ থেকে মানুষ মধু কিনতে কমফোর্ট ফিল করে। বাট সবাই কিন্তু আসলে ভাই ওই একটা বৃত্তে ঘুরপাক খাচ্ছি আমরা। ওই দেখা যায় মৌয়ালের কাছ থেকে মধু ড্রামে করে এনে নিজেরা প্যাকেজিং করে বিক্রি করছি।
সো এটাতে আসলে লাভের পরিমাণও কম থাকে এবং আসলে একটা বিশাল একটা কম্পিটিশনের মধ্যে কিন্তু পড়তে হয়। সো এই জায়গা থেকে বাঁচার উপায় আসলে হচ্ছে যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলা যত বেশি করা যায়। আমরা জানি বাইরের দেশে অনেক ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হয়। আপনি যদি একটু আমাদের ফেলো যারা ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে যদি বলেন যে আসলে কি, কি ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করা সম্ভব, কিসে চাহিদা আছে বাংলাদেশে বা বাইরের দেশে, এটা এক্সপোর্ট করা যায় কিনা? সো এই ভ্যালু এডিশন নিয়ে যদি কিছু আমাদের আইডিয়া দেন। মধুটা আসলে আমরা সচরাচর বাংলাদেশের মানুষরা মানে খুব বেশি ইউজড না। হুম, হুম। তো এটা যেটা করা যেতে পারে আমাদের বিভিন্ন ধরনের খাবার তৈরির খাবারে আমরা কিন্তু মধুর অ্যাড করে এটাকে ভ্যালু বাড়াতে পারি। কিরকম ভাইয়া? যেমন আ আপনার নরমালি তো মানুষ রুটি বিক্রি করে, চা বিক্রি করে। হুম, তারপরে আপনার স্ন্যাকস বিভিন্ন ধরনের স্ন্যাকস বিক্রি করে। এর মধ্যে যদি আমরা মধু দিয়ে এটাকে একটু ভ্যালু বের করতে পারি আমরা কিন্তু। যেমন আমরা তো আসবো ইনশাআল্লাহ নেক্সট ডে আমার ব্যবসার হুম, আমি হুম। মধুটাকে দিয়ে একটু যেমন ভ্যালু অনেকে করতে চা খায় বা দুধের হুম, সাথে খায়, এটাও তো এ খাওয়া যাবে। বা হ্যাঁ, ইভেন অনেকে দেখেছি যে পায়েস রান্না করছে মধু দিয়ে। জি, জি। এইভাবেও মানে মানে রান্নায় আসলে চিনির মিষ্টান্নর কাজে অল্টারনেটিভ। চিনির অল্টারনেটিভ হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এইখানে ভাই আরো একটু মানে অন্য ভ্যালুয়েটেড প্রোডাক্টে যাওয়ার আগে এইখানে যদি একটু আমার একটা জিজ্ঞাসা আছে যে গরম পানিতে বা গরম কিছুতে মধু দিলে তার গুণাগুণ তো নষ্ট হয়ে যায় বলে আমরা জানি। জি। সো আমরা যখন এই রান্না বান্না করব তখন তো মধু দিলে ওর গুণাগুণ গরম পানিতে বা গরম দুধের মধ্যে দিলে তো গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার চান্স এটা থাকে। চান্স থাকে। হ্যাঁ। এটা কি আসলে নষ্ট হয় কিনা বা যদি নষ্ট হয় তাহলে কিভাবে দিতে হবে? এটা যেটা করা যেতে পারে মানে রান্নার সময় আমরা না দিয়ে হুম, রান্নাটা যে শেষ হয়ে যাওয়ার শেষ পর। যাওয়ার পরে তাপমাত্রা তো একটু যখন রান্নার সময় কিন্তু তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস হুম, থাকে। হুম। তো একটু পরে কিন্তু এটাকে প্রায় ৫০ আপনার ৫০ এ দিলে কোনো সমস্যা হবে না। ৫০-৬০ এর আচ্ছা। মধ্যে কোনো সমস্যা হবে না। যেমন চায়ের খুব মানে অনেকেই অভ্যস্ত যে খুব গরম চা খেতে পছন্দ করে। আবার অনেকেই একটু ঠান্ডা হলে পছন্দ করে। ঠান্ডা যখন হবে তখন মানে একটু ঠান্ডা বলতে ওই ঠান্ডা না। মানে 60 ডিগ্রি। হ্যাঁ, ইউজুয়ালি ভাইয়া চা ইউজুয়ালি কফি কিন্তু 60 ডিগ্রিতে হ্যাঁ, রিকমেন্ডেড। হ্যাঁ। 60 তো ডিগ্রি ওই সেলসিয়াসে খাওয়া। অবস্থায় আপনি সরাসরি না দিয়ে যখন আ রেডি করা হচ্ছে তখন দিয়ে নিবেন। আচ্ছা। মানে এভাবে একটু দিলে টেম্পারেচারটা কমলে কমবে। তখন আসলে দেওয়া। সো আর কি ভাইয়া ভ্যালু এডেড প্রোডাক্ট হতে পারে মধুর? কসমেটিক আইটেমে মধুটা ইউজ করে। এখন তো আমরা অনেকেই ন্যাচারাল বিভিন্ন ধরনের আ ফেস ওয়াশ, তারপরে হুম, হুম, হুম। মেসওয়াক, টুথপেস্ট অনেক কিছু আমরা এড করে দিই। বিশেষ করে সাবান, বিভিন্ন সব এগুলোর মাধ্যমে কিন্তু আমরা মধুটা দিয়ে ভ্যালু এড করা যেতে পারে। এগুলোতে ইউজ হচ্ছে হ্যাঁ, এখন ইউজ হচ্ছে। প্রচুর ইন্ডাস্ট্রিয়াল। ইউজ হচ্ছে। ইন্ডাস্ট্রিতে প্রচুর ইউজ হচ্ছে। আচ্ছা। আরেকটা দেখি যে ভাইয়া ওই ফাস্ট ফুড গুলাতেও অনেক মধু হ্যাঁ, ইউজ হচ্ছে দরকার হয় এখন। ওদের ওই যে কি হানি সস, হুম, হুম, হুম। জি। লেমন হানি সস কি ইউজ হয়। সো দ্যা মার্কেট ইজ ভেরি বিগ। সো এখানে বিশাল অপরচুনিটি আছে। হ্যাঁ, অনেক। এরকম বিশেষ করে আমাদের তো উম আ যারা মধু নিয়ে কাজ করি, তাদের মানে এলাকাতে কি চলতেছে বা কি ধরনের খাবার চাহিদা, সেই খাবারের মধ্যে আমরা যদি একটু মধু এড করে দেই, এটা কিন্তু ভ্যালুটা বেড়ে যায়। এমনিতে দেখেন মধু চা এর আলাদা একটা মানে কাজ করে, চাটা মনে হয় খুব ভালো হবে। হুম, হুম, হুম। এটা একটা কাজ করে আরকি। তো এই জিনিস আমরা যদি অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও এড করতে পারি, সেটা খুব ভালো হবে। সেটাই মানে মধুর ধরেন একটা যেহেতু এটা মেডিসিনাল ভ্যালু আছে প্লাস একটা প্রফিটিক ফুড। সো আমাদের মুসলিমদের মধ্যে কিন্তু অটোমেটিক একটা ভালোবাসা হুম, কাজ করে এটাতে। সো ভাইয়া এটা তো গেল মধুর ভ্যালু এডেড প্রোডাক্ট। এছাড়া মৌমাছি থেকে তো আরো অনেক ধরনের প্রোডাক্ট হয়। সো এবং এইটার যেমন পোলেন জি বলেন। একটা আছে বা বি ওয়াক্স থেকে যেটা মোম থেকে অনেক কিছু হয়। এইটার মার্কেটটা কেমন ভাইয়া? আসলে পোলিনের এখনো ওইভাবে ব্যবহারটা বাংলাদেশে এখনো সেভাবে শুরু হয় নাই। হুম, তো হুম। বাইরের দেশে এটা প্রচুর উচ্চ দামে বিক্রি হয়। এটার উপকারিতাটা কি? পোলেনটা হচ্ছে পুরো একটা প্রোটিন একটা খাবার। আচ্ছা পোলেন হ্যাঁ, যেটা। পোলেনটা। তো আর এটা কিন্তু আপনার বিশেষ করে মানে বন্ধ্যাত্ব তাদের জন্য খুব ভালো কাজ করে। তাই? হ্যাঁ। ও কারণ হচ্ছে কি এটার উদাহরণ হলো এরকম, ফুলটা কিন্তু মা ফুলের যে পাপড়িটা আছে, হুম, মানে হুম, পাপড়ি সরি রেণু, রেণুটা কি করে পরাগায়নে সাহায্য করে। হুম, সেখান থেকে কিন্তু সেই রেণুটাই কিন্তু আমরা পোলেনটা মূলত ফুলের রেণু মানে যেটা আরকি ফুলে আপনি টাচ করবেন দেখবেন যে হাতের মধ্যে এক ধরনের আ কিছু আবরণ লাগতেছে। হুম, হুম, ওটাই কিন্তু পোলেন। হুম, ওটা কি এটা কিন্তু পরাগায়ন এবং আ আপনার বিশেষ করে যে সমস্ত সা মুরগি,
কবুতর, হাঁস যারা ডিম দেয় না বা এদেরকে এক্সপ্লেন করে এটাকে কিন্তু রেজাল্ট পাওয়া গেছে রেজাল্ট ভালো? পাওয়া যাচ্ছে। মানুষের ক্ষেত্রে কি এরকম? মানুষের ক্ষেত্রে ট্রাই করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যে বন্ধ্যাত্বের ক্ষেত্রে জি, এটা বন্ধাত্বের ক্ষেত্রে। এর প্রোটিন কেমন থাকে ভাইয়া? ধরেন 100 গ্রামে কি পরিমাণ প্রোটিন থাকে পোলেনে? এটা কি এটা idea প্রায় জানা আছে? 90% প্রোটিন। 90% প্রোটিন? 100 গ্রামে 90 গ্রাম 90 প্রোটিন? 90 গ্রাম। কিন্তু দাম কেমন হয় 100 গ্রাম পোলেনের? এখন তো বাংলাদেশের ভাবে দামটা ভ্যালু এভাবে কোনো প্রতিষ্ঠান যে যার মতো করে করতেছে আরকি। এমনি তো নরমালি ৳200-300 বিক্রি হচ্ছে। মানে 100 গ্রাম? 100 গ্রাম। 100 গ্রাম পোলেনে 90 গ্রাম। সো এইটার ভাই একটা হিউজ একটা মার্কেট আছে আমাদের বডি বিল্ডিং বা ফিটনেস হুম। ইন্ডাস্ট্রিতে। কারণ আমরা তো প্রচুর টাকা দিয়ে ওই যে প্রোটিন পাউডার গুলো কিনে আনা হয়। ইউজুয়ালি সবচেয়ে হাই প্রোটিন দেখা যায় 20 থেকে 30% প্রোটিন থাকে। যেমন ডিমের ক্ষেত্রে আছে 7 গ্রাম একটা ডিমে, বা আমরা পনিরের ক্ষেত্রে জানি 100 গ্রামে 22 গ্রাম প্রোটিন। সয়াবিনে আছে সবই 20 থেকে 25-30 গ্রামের মধ্যে। বাদামে আছে 26 গ্রাম। সো এরকম 90 গ্রাম যদি প্রোটিন থাকে, সো এটা তো বিশাল একটা মার্কেট থাকার কথা না এটা আমাদের আমরা তো ফিটনেস ইন্ডাস্ট্রিতে। এজন্য একসময় ট্রাই করছিলাম যে যারা বডি বিল্ডিং করে তাদের হুম, হুম। কাছে এই জিনিসটা সেল করার। আসলে হুম। আবার এটা প্রবলেম হলো কি এটা একটু অ্যালার্জেটিক টাইপের। আচ্ছা, সবার জন্য স্যুট সবার করে না। সুইটেবল। খাওয়ার মেথডটা কি? এটা তো একটু মানে তিতকুটে। আ এটা একেকটা একেক রকম। মানে আচ্ছা। সরিষার এক ধরনের হয়, লিচুটার এক ধরনের হয়। এটা নরমালি খাবার যেমন পানির মাধ্যমে খেতে পারবে আবার মধু দিয়েও এটা খাওয়া যায়। আচ্ছা, মধুর সাথে মিশিয়ে হুম। খাওয়া যায়। বাইরের কান্ট্রি গুলোতে এটার চাহিদা কেমন ভাইয়া? এটা তো হিউজ চাহিদা। বাইরে পোল্যান্ডের? আর সিঙ্গাপুরে তো প্রত্যেকটা সুপার শপে আপনি পোল্যান্ড পাওয়া যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এই মার্কেটটা এখনো গড়ে উঠতেছে না কেন? মানে এটা কি শিক্ষার বা লিটারেসি, কাস্টমার লিটারেসি হ্যাঁ, এটা অভাব? একটা মানে মানুষের জানাশোনা নাই। মানে প্রচার প্রচারণা সেভাবে নেই। আরেকটা হচ্ছে কালেকশনটাও বাংলাদেশে একটু ডিফিকাল্ট ওইভাবে খামারিরা আসলে বাংলাদেশে যে খামারিরা এরা এইটার সম্পর্কে খুব বেশি প্রসেসটা জানে না কালেকশনের। প্রচেষ্টা জানে না। ও, সো এইটার একটা বড় মার্কেট আছে পোল্যান্ডের। জি। প্লাস আরেকটা আছে মোমোসের রয়্যাল জেলি। রয়্যাল জেলি। এটা কি জিনিস ভাইয়া? এটা হচ্ছে ওই যে রানীকে যে খাবারটা খাওয়ানো হয়। মানে মৌমাছির রানীকে। হুম। একটা চাকের মধ্যে দেখবেন রয়্যাল জেলি থাকে। ওটা কিন্তু অনেক ভালো দামে সেল করা হয়। ওইটা কি উপকার বা এটা কিভাবে খায়? এটা ওটা প্রোটিন টাইপের খাবার। হুম, হুম। এটা এটা মানুষও খেতে পারবে? হ্যাঁ, এই মানুষ রয়্যাল খেতে জেলি। পারবে। এটা কি মার্কেট আছে ভালো? বাংলাদেশে সেভাবে নাই, তবে বাইরের দেশে মার্কেট আছে। আচ্ছা, বিশেষ করে ঔষধি কাজে এটা অনেক ব্যবহার করা এই হয়। রয়্যাল জেলি। রয়্যাল জেলি। বিশেষ করে মানে রানীদের খাবার তো খুবই উচ্চ মানের প্রোটিন এটাও। মানে মধু যেরকম মৌমাছিরা স্টোর করে, এরকম রয়্যাল জেলিও স্টোর করে। রয়্যাল জেলিটা খায় রানী রানী মৌমাছি। মৌমাছি। আর মধুটা তো বেসিক্যালি মৌমাছিদের হুম। খাবার। ওরা এটা স্টোর করে ওদের ভবিষ্যতের ভবিষ্যৎ বলতে যে আপৎকালীন আবার- সময়ে। তো ওইটা আমরা কালেকশন করি। সো এইরকম একটা খাবার থাকে রয়্যাল জেলি, যেটা স্পেশালি রানীদের জন্য রানীদের তৈরি করা। জন্য। এটা তো দেখি ভাই রাজাদের কাজ কারবার। হ্যাঁ, আমাদের রাজারা যেরকম স্পেশাল খাবার খেত, সো মৌমাছিও তাদের রানীর জন্য স্পেশাল একটা খাবার তৈরি করে রাখে, দ্যাট ইজ রয়্যাল জেলি। জি। এবং এটারও অনেক মেডিসিনাল ভ্যালু আছে এবং মার্কেট আছে বাইরের কান্ট্রিতে। সো যেই আলোচনাটা আসলে আমরা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে মধুর ইটসেলফ অনেকগুলা ভ্যালু অ্যাডিশন সম্ভব, এবং এটা আরো R&D করার মানে আসলে দাবি রাখে। মানে আসলে প্রচুর R&D করার স্কোপ আছে। যেমন প্রসাধনী শিল্পে ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন সস প্রস্তুতের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, এর পাশাপাশি বিভিন্ন এই যে খাবারে। তো এরকম আমি মনে করি যে এটা একদম শিশু পর্যায়ে আছে। জি। তো এটা আরো আসলে ভ্যালু এডিশন কিভাবে করার সময় এটা আসলে উদ্যোক্তাদের এটা ক্রিয়েটিভিটির প্লাস বিষয়। বাংলাদেশে যারা রিসার্চার আছে, হুম, গবেষক তাদেরও এটা এগিয়ে আসা রাইট। দরকার। আলহামদুলিল্লাহ আসতেছে। অনেক ইউনিভার্সিটি টিচাররা এটা এখন সম্পৃক্ত হচ্ছেন। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমাদের বাংলাদেশে ফুড সেক্টর একটা বড় একটা সাবজেক্টও আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। হুম, হুম। আর সত্যি কথা বলতে কি মানে বাংলাদেশের খাবার সেক্টরগুলা নন ক্যাডার টাইপের লোকগুলা এসে এটাকে দখল করে আছে। নন স্পেশালিস্ট। নন স্পেশালিস্ট। হুম, হুম। যেমন আপনার নিরাপদ খাদ্য তো কয়টা দেখবেন ফুডের লোক আছে? নাই। এক্সপার্ট আছে নাই। সব ওই বিসিএস থেকে আসতেছে বা নন ক্যাডার থেকে আসতেছে, যে কোনো সাবজেক্টে এসে নিরাপদ খাদ্যর অভিযান করতেছে। এটা আমার বড় একটা মানে অবজেকশন, যে কারণ যেহেতু আমি ফুডে পড়ালেখা করছি। আমাদের সেইভাবে ভ্যালু নাই। মানে আমার হুম, হুম। চাকরির ক্ষেত্রে সব নন টেক থেকে এখান থেকে মানে কাজ করতেছে। বিশেষ করে নিরাপদ খাদ্য আছে, বিএসটি আছে, তারপর আপনার ভোক্তা অধিকার আছে। এগুলো কিন্তু সবগুলাই খাবার রিলেটেড। বাংলাদেশের সবচেয়ে বড় একটা করাপ্টেড জায়গা হচ্ছে খাবার। Right. এবং এই কারণে আসলে যেহেতু ওরা স্পেশালিস্ট না, ম্যাক্সিমাম বা অধিকাংশ, এই কারণে দেখবেন যে আসলে এই যে অভিযানগুলোতে অনেক ম্যাল প্র্যাকটিস হয়, বা হুম। এরা যে ওরা ইন্টেনশনালি করছে তা না। তা না। যেমন আমাদের মধুর সেক্টরই
এক সময় এই যে ড্রাম কা ড্রাম মধু ফেলে দিছে, ফেলে দিছে। কি মধু মানে মধুতে কোনো প্রবলেম নাই, মধু হচ্ছে স্ট্যান্ডার্ড মধু না, ওই যে ময়েশ্চার কম, ময়েশ্চার কম। হ্যাঁ, কিন্তু মধু খাঁটি, কিন্তু ওদের স্ট্যান্ডার্ডে ওই যে 18 ময়েশ্চার নাই, এই জন্য এটা ফেলে দিছে, মিডিয়াতে আনছে, মিডিয়া দিয়ে তারপরে মানে একদম পুরা জাতা অবস্থা, পুরা সেক্টরে বারোটা অবস্থা এক যে ভাই প্রায় মধুগুলো। 14 লক্ষ টাকার মধু ফেলে দিছে। হ্যাঁ, মধু কিন্তু আসল আসল, মধু আসল। অরিজিনাল মধু, কিন্তু ওই যে স্ট্যান্ডার্ডে, কারণ ওই স্ট্যান্ডার্ডই তো আমাদের হয় না। সুন্দরবনের মধু কি আপনি 18 ময়েশ্চার আনতে পারবেন? সম্ভব না। ওটা তো মধু মধু থাকবে না। থাকতেছে না। আর তার যে একটা সুন্দরবনের মধু যে একটা নিজস্ব স্বাদ ঘ্রাণ থাকবে সেটা তো থাকতেছে না। আপনি মধু যখন প্রসেস করবেন তার যে একটা নিজস্ব স্বাদ থাকবে, তার একটা ঘ্রাণ থাকবে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। Right. কিন্তু ভাইয়া ধরেন আমরা যে মধুর এক্সপোর্টের কথা বলি বা বাইরের দেশেও অধিকাংশ জায়গায় কিন্তু এই প্রসেস মধুটাই কিন্তু চলে, কারণ মধুর তো শেলফ লাইফটা কম, মানে এটা কিছুদিন পরেই ফাঙ্গাস বা বিভিন্ন ধরনের এটা স্বাদ নষ্ট স্বাদ হয়ে যায়। নষ্ট হয়। প্রসেস করলে এটার একটু শেলফ লাইফটা লম্বা থাকে। সো এটা যখন কেউ বড় আকারে করতে চায়, তার তো আসলে প্রসেসিং আলটিমেটলি যেতেই হবে, বা বিদেশে যদি পাঠাতে চায় সেক্ষেত্রে তো প্রসেসিং করতে হবে। হ্যাঁ, আসলে মানে বর্ডার পার হলেই একটা নির্দিষ্ট প্রসেস মেইনটেইন করতে হবে। আমি যেটা মনে করি বাংলাদেশেই যথেষ্ট বাজার আছে। প্রসেস মধু ছাড়াই। হ্যাঁ, প্রসেস মধু ছাড়াই। হুম, হুম। কিন্তু বাংলাদেশেও যদি আমরা ওই যে শেলফ লাইফ মানে মুদির দোকান বা রিটেলিং এ যাই, আসলে একটা প্রোডাক্ট তো অনেকদিন শেলফে রাখতে হয়। জি। সো ওই শেলফ লাইফ তো থাকে না মধুর ক্ষেত্রে এত বেশি। সেক্ষেত্রে সমাধান কি? প্রসেস করা যাবে না? প্রসেস এখন এইটা করা যেতে পারে। আমরা তো চেষ্টা করতেছি খামারি পর্যায়ে এটাকে আরো সচেতন করার জন্য। আপনার একটু ভালো Grade এর। কোয়ালিটির মোটামুটি 21-22 এর মধু সমস্যা হয় না। 2-3 বছরের মধ্যেও কোনো সমস্যা হয় না। হুম, হুম। আ সুন্দরবনের মধু আমরা দেখছি এটা প্রায় 25-26 ময়েশ্চার থাকলেও আ অত সহজে এটা 2-1 বছরের মধ্যে খাওয়ার নষ্ট হয় না। অনুপযোগী হয় না। হুম, হুম। মোটামুটি থাকে। হুম। বিশেষ করে আমাদের দেশে যে সমস্যা, লিচু ফুলের মধু নিয়ে আমরা খুব মানে তিতা হয়ে যায় তিতা হয়ে যায়। এটা একটা বড় ৩-৪ প্রবলেম। মাস পর। এটা ভালো গ্রেডের হলেও মোটামুটি ১.৫ বছর পরে আর এটা খাওয়ার উপযোগী থাকে না। হুম। তাছাড়া মোটামুটি সরিষা ফুলের মধু অনেকদিন ভালো থাকে। আচ্ছা, আচ্ছা। সো কেউ যদি প্রফেশনালিও করতে চায় সেক্ষেত্রে মধু নিয়ে কাজ করতে করতে পারবে। পারবে, করতে মানে পারবে। যদি একটু বড় আকারে করতে জি। চায়। তাকে একটু যেটা করতে হবে ভালো কোয়ালিটির মধুগুলা থেকে কালেক্ট করতে হবে। এখন ভালো কোয়ালিটির মধু কালেক্ট করতে গেলেই তো দামের হ্যাঁ, প্রশ্নটা দামের আসে প্রশ্ন আসলে। আসে। আপনি যখন ৪ দিনের হারভেস্ট করা একটা মধু দিবেন, আর যখন ৮ দিন ১০ দিনের হারভেস্ট করা মধু দিবেন, ডেফিনিটলি তো প্রাইসটা বেড়ে যাবে। এখন এই প্রাইস তো আসলে আমাদের কাস্টমাররা দিতে চায় না। সেনসিটিভ, প্রাইস সেনসিটিভ বলে, ভাই এটা আপনার দাম হচ্ছে বেশি। আমি যেটা বলি অসুস্থ একটা প্রতিযোগিতা বাংলাদেশে, হুম, এটা একটা বড় সমস্যা। যে একটা প্রোডাক্ট বাজারে খুব ভালো চলতেছে এটার উপর সবাই হুমড়ি খেয়ে পড়ে। হুম, এটা দেখবেন শুধু মধুর ক্ষেত্রে না ভাই, আপনি দেখবেন যে অন্যান্য সেক্টরেও দেখতেছে খুব ভালো হচ্ছে, এটার পেছনে সবাই লেগে পড়তেছে। তখন এটা সমস্যা হয়ে যায়, মার্কেটের প্রাইসটা ঠিক থাকতেছে না। তখন কোয়ালিটি ফল করতেছে। ভোক্তারা সঠিক জিনিসটা পাচ্ছে না। আর সেই প্রোডাক্টটা তখন ভেজাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। সো মধু নিয়ে আমরা আসলে অনেক কিছু জানলাম। আসলে মধু নিয়ে ভাইয়ের এত নলেজ, এটা নিয়ে সারা রাত গল্প করলে আসলে গল্প শেষ হবে না, বা জানার আমাদের শেষ হবে না। উনি এই সেক্টরেই আসলে দীর্ঘদিন ধরে আছেন। উনি শুধু, আমরা এই ভ্যালু এডিশন নিয়ে এত কথা বলছি কেন আসলে, যারা তরুণ উদ্যোক্তা আছে, শিক্ষিত উদ্যোক্তা আছে, তাদের আসলে এই ট্রেডিশনাল মার্কেটে কম্পিট করাটা তাদের জন্য খুবই ডিফিকাল্ট। এই যে প্রাইস ওয়ার খুবই হাই। তো এইটা থেকে আসলে তাদের যদি স্ট্যান্ড আউট অফ ক্রাউড হইতে হয়, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু ভ্যালু এডিশনে যেতে হবে। ভ্যালু এডিশন করলেই কিন্তু প্রিমিয়াম প্রাইস চার্জ করা সম্ভব। সো আপনি তো ভাইয়া ক্যাফে দিয়েছেন দিনাজপুরে, তো ওইখানে মধুর ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট রেখেছেন, যে মধু দিয়ে দই চিরা, মধুর চা। সো এইটার যদি এক্সপিরিয়েন্সটা আমাদের একটু বলেন ভাইয়া, যে ওইখানে কি করছেন আসলে মধু দিয়ে, বা কেন গেলেন রেস্টুরেন্ট ব্যবসায়? অনলাইন ব্যবসাটা বেশ অনেকদিন থেকে, আপনার ২২ সালের পর থেকে একটু সবাই একটু ইয়ার মধ্যে আছে। মানে সে কি অবস্থা একটু? হুম, হুম। কারণ প্রচুর ট্রাফিক প্লাস অনেক ক্লায়েন্ট, মানে সরি অনেক সেলার, সেলার, মিডিয়া বাইং অনেক বেশি, সবাই অনেক বুস্ট বেশি, করতেছে প্রচুর। মানে কাস্টমারকে খুব বেশি মানে ইয়ে করতে পারতেছে না, খুবই কাস্টমার গুলা নড়াচড়া করতেছে, মানে হুম, হুম। ফিক্সড না। তো আবার ওই যে অফার আছে, বিভিন্ন অফার আছে, বিভিন্ন অফার অফারের একদম কারণে খুবই। আর প্রাইসটা দিন দিন কমতেছে, আর হুম। ওই দিক থেকে বাড়তেছে। প্রোডাকশন খরচ বাড়তেছে আর সেল কমে যাচ্ছে।
তো এইসব কারণেই আর ভাবলাম যে প্রচুর পরিমাণে আসলে ফেসবুকে এত ডলার খরচ করে দিন শেষে আসলে এটা নৈতিকতার একটা ব্যাপার থাকে যে আমি এই টাকাগুলা কোথায় দিচ্ছি আরকি। সেই কারণেই ভাবলাম যে দেখি অফলাইনে কিছু করা যায় কিনা। আ তো এর মধ্যেই আলহামদুলিল্লাহ একটা মানে একটা ছোটখাটো একটা ক্যাফে দেই। তো আমাদের বিশেষ করে দিনাজপুর বা উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে ভাজাপোড়া টাইপের জিনিস চলে। যেটা আসলে দিন শেষে আমাদেরকে অসুস্থতার দিকেই নিয়ে যাচ্ছে। স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের ক্ষতিকর। জন্য ক্ষতিকর। এই যে বাজারে আপনি দেখবেন যে একই তেলের মধ্যে বারবার করে সেই সিঙ্গারা ভাজতেছে, আ চপ ভাজতেছে বিভিন্ন। তো এটা দিন শেষে আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে তো সেখান থেকে চিন্তা করলাম যে আ এইখানে স্বাস্থ্যকর কি দেওয়া যায়? আর আমাদের দিনাজপুর মোটামুটি একটা স্টুডেন্ট বেস শহর। একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল মেডিকেল কলেজ কলেজ। আছে, সরকারি কলেজ আছে, পলিটেকনিক আছে। সব মিলে অনেক স্টুডেন্ট। তো স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি কিছু করা যায় কিনা? সেখান থেকে ভাবলাম যে আ দই চিড়া কলা এটা একটা ট্র্যাডিশনাল খাবার এবং এটার ভালো একটা চাহিদা আছে। দিনাজপুরে আ কোথাও আমি পাইনি এই জিনিসটা। হুম, হুম। তো ভাবলাম যে এর মধ্যে একটু মধু যোগ করে এটাকে একটু ভ্যালু বাড়ানো যায় ও কিনা? স্বাস্থ্যকর আবার মোর স্বাস্থ্যকর মোর মধুর স্বাস্থ্য মাধ্যমে। হ্যাঁ। তো হ্যাঁ। সেখান থেকে যাত্রা শুরু। তো আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি। মানুষ তৃপ্তি সহকারে খাচ্ছে। আ একটা হলো যে অ্যা আমাদের এই যে আনহেলদি খাবার খেয়ে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। আ আমাদের ২ দিকে ক্ষতি। একটা হচ্ছে আ আ ওষুধ কিনতে হচ্ছে প্লাস হুম, হুম। আবার খাবারেও খাবারটা খরচ কিনতেছে। করতে হচ্ছে। ২ টা খরচ হচ্ছে। হুম, হুম। তো এখানে একটু ভালো খাবার খেয়ে আসলে আমরা কিন্তু আ শরীরটা ভালো থাকতেছে। অসুস্থতা বা অ্যা দইটা তো আমাদের খুবই উপকারী একটি খাবার। হুম, হুম। তারপর চিড়াটাও খুবই ভালো একটা আ তো মোটামুটি একটা হেলথি প্যাকেজ। সাথে হুম। মধু থাকতেছে। আবার একটু বাদাম দিচ্ছি, কিশমিশ দিচ্ছি। তো এভাবে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। আর আমি কিছু চা আমাদের বিশেষ করে উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে আপনার দুধ আর দুধ চা আর মালাই চা চলে। তো হুম, এগুলো আসলে স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো না। দুধ চা, হুম। মালাই চা। তো সেখান থেকে চিন্তা ভাবনা করলাম যে ন্যাচারাল কিছু চা করা যায় কিনা সাথে মধু যোগ করে। তো এখন বর্তমানে আমার ক্যাফেতে ৪ ধরনের চা আছে। মাসালা, আ রোজেলা, পুদিনা আর হচ্ছে রোজ ও মানে সব গোলাপের রটি রটি মধু দিয়ে। মধু দিয়ে। ওয়াও! মধু প্লাস যারা চিনি যেমন আমি ব্রাউন সুগারটা ব্যবহার করি আরকি। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। সো এইখানেও আপনি আসলে আপনার ওই হেলথ কনসিয়াস এর বিষয়টা আপনি হ্যাঁ, মূলত সেখান ধরে থেকেই আরকি। রেখেছেন। সেই ওই চিন্তাভাবনা থেকেই এই সেক্টরটাতে সো এখানে যদি ভাইয়া ধরেন আমরা ভলিউমের কথা না বলে আপনি তো কেজি হিসেবে মধু বিক্রি করেন খুচরা জি। কাস্টমারের কাছে এবং এইখানে আপনি রেস্টুরেন্টে কিন্তু ভ্যালু এড করে বিক্রি করছেন। সো ১ কেজি মধু এখানে ভ্যালু এডিশন এর মাধ্যমে মানে কি পরিমাণ বেশি প্রাইস পাচ্ছেন? মানে কত গুণ হতে পারে এটা? ২ গুণ, ৩ গুণ নাকি মোট সমান, সমান? না এটা প্রায় ২ গুণের মতো। ২ গুণ বেশি। জি। ধরেন যেই মধুটা ৳১,০০০ কেজি বিক্রি করতেন, ভ্যালু এডিশন এর কারণে এটা প্রায় ৳২,০০০ ৳২,০০০ হয়ে যাচ্ছে। সো দিস ইস দ্যা মানে ইন্টারেস্টিং পার্ট অফ ভ্যালু এডিশন যে ভ্যালু এডিশন এর মজাটা আসলে এটাই। যে অনেক বেশি প্রিমিয়াম এবং কাস্টমার কিন্তু এটা দিতে রাজি। হ্যাঁ, আপনি যদি মানে ৳২,০০০ আগ্রহ করে চাচ্ছে ভাই একটু হ্যাঁ, মধু দেন না। মানে হ্যাঁ, আমার অনেক সময় আমার প্যাকেজ একটা ছোট প্যাকেজ আছে ৳৪০ আচ্ছা। তো সে বলতেছে ভাই একটু মধু দেন না। ও আচ্ছা মধুটা একটু হাই প্রাইস থাকে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, মধুটা হাই প্রাইস। ওকে। আমাদের ওটা প্রায় ৳৯০ র মতো। সো এটা একটা অনেক বড় লার্নিং যে আমরা যে ব্যবসায়ী আছি আসলে ক্রাউড থেকে আলাদা হওয়া। যেমন ভাই অনেকে দই চিড়া বিক্রি করে। কিন্তু ভাই ওইটাতে বাদাম, কিশমিশ, মধু এইসব এড করে জিনিসটাও দেখতে লুক্রেটিভ হচ্ছে। প্লাস আ মানুষের হেলথ যে বেনিফিট এটাও পাচ্ছে। এবং এটা কিন্তু একদম অন্যদের থেকে আলাদা। জি। সবাই আসলে ওই ওটুকের জন্যই কিন্তু আসলে আসে। এখন আমিও ফুড বিজনেসে করে দেখছি ভাইয়া যে এখন আসলে টেস্ট নিয়ে খুব বেশি অ্যাডভান্টেজ এর যুগটা নাই। সবারই টেস্ট মোটামুটি একই রকম ১৯-২০ কিন্তু এখানে আসলে এই ছোট, ছোট বিষয়গুলো আসলে যে যত আপনাকে ভ্যালু ভ্যারি এড করে। করতে বলছে, যে যত হ্যাঁ, যে মানে যত ভ্যালু এড করে। এইজন্য দেখবেন যে এখন সবাই ইন্টেরিয়রটা খুব ডিফারেন্ট হুম, করার চেষ্টা করে। জি। একেকজন আমি সেদিন ধানমন্ডিতে একটা রেস্টুরেন্টে গেলাম। ওটা হচ্ছে বিড়াল রেস্টুরেন্ট, ক্যাট রেস্টুরেন্ট। আচ্ছা। ওখানে ক্যাটদের অনেকগুলা বিড়াল বিভিন্ন ব্র্যান্ডের পার্সিয়ান এটা সেটা। তারপর বিড়াল ফ্রেন্ডলি আরকি। বিড়াল ফ্রেন্ডলি মানুষের রেস্টুরেন্ট বাট এখানে বিড়াল মানে এইরকম ডিফারেন্ট কনসেপ্টে একটা দেখলাম কি পুলের মাঝখানে বসে সবাই খাচ্ছে। মানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা যে চারদিকে পানি আর ওইখানে এই বসার জায়গা। সো আসলে ফুডে খুব বেশি
ভ্যালু এডিশন বা টেস্টে আসলে ডিফারেন্ট কিছু করার সুযোগ এখন কমে গেছে। এখন এইসব জিনিস দিয়ে আসলে ডিফারেন্সিয়েটটা করতে হবে, যেটা হাবিব ভাই করছে। এখন ভাইয়া এই রেস্টুরেন্ট ব্যবসা, কোন ব্যবসাটা বেশি ভালো লাগছে, মানে মধুর বিজনেস নাকি রেস্টুরেন্ট বিজনেস? এখন আমি বিষয়টা এভাবে বলবো, মানে মধুর বিজনেস তো অনলাইন বেস। হ্যাঁ, হ্যাঁ। এখন এভাবে বলা যায় যে অফলাইন বিজনেস নাকি অনলাইন বিজনেস। আচ্ছা, এটা আমরা আসতেছি। সো এইটা কিভাবে, কোন আমার বিজনেসটা? কাছে আসলে অফলাইনটা একটা, যেমন হচ্ছে চাকরি ক্ষেত্রে একটা সিকিউরিটি থাকে না, হুম, হুম, অফলাইন বিজনেসটা আমার ওইরকমই মনে হয় যে দোকান খুললেই তো আলহামদুলিল্লাহ কিছু বিক্রি কাস্টমার হবে। আসবে, বিক্রি হবেই। এটা একটা, আর একটা যদি ডিফারেন্ট কোনো কিছু থাকে তাহলে তো মানুষ আসবেই। প্লাস সরাসরি আপনি জানতে পারতেছেন, মানে ফেস হ্যাঁ, রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছেন যে আপনার প্রোডাক্টটা ভালো হচ্ছে কিনা। হ্যাঁ, কিন্তু অনলাইনে কিন্তু আসলে বোঝা সেই যায় না। জিনিসটা যেমন আমার রেগুলার অনেক কাস্টমার যারা এমনকি অনেকের তো রাতের খাবারটা চেঞ্জ হয়ে গেছে। এই দই চিড়া দই খাচ্ছেন? চিড়া, ওই আমরা তো মূলত হ্যাঁ, হ্যাঁ। বিজনেসটা সন্ধ্যার সময় বিজনেস। অনেকেই একটা প্যাকেজ নিয়ে সে আর রাতের খাবারটা খাচ্ছে না। আচ্ছা, আচ্ছা। সো এটা তো একটা ভালো লাগার জায়গা হ্যাঁ, যে মানুষ স্যাটিসফাইড হচ্ছে, জি। তার রসনা তৃপ্তি হচ্ছে। সো এই তাহলে আপনি ক্যাফে ব্যবসাটা বেশ এনজয় করছেন বোঝা যাচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই এনজয় করছি। আচ্ছা, এখন তাইলে ভাইয়া ধরেন অনলাইন নাকি অফলাইন, কেউ যদি নতুন বিজনেস শুরু করতে চায়, আপনি কি পরামর্শ দিবেন? এই ২০২৬ এ এসে ধরেন একসময় আমরা অনলাইন ব্যবসা করছি। এখন তো অনলাইনের মার্কেটটা ডিফারেন্ট হয়ে গেছে। অনেক স্যাচুরেশন আসছে, মিডিয়া বাইং অনেক হাই। সো এখন আসলে নতুন উদ্যোক্তাদের কোন সেগমেন্টটাতে আসলে চুজ করা উচিত? আমি যেটা বলব ১ম এ যদি যারা লোকালি ব্যবসা করতেছে বা নিজ শহরে বা নিজের এলাকাতে, সেখানে আপনাকে দেখতে হবে যে আমার কোন জিনিসটা নাই। হুম, হুম, যেটা নাই সেটাকে নিয়ে কাজ করতে হবে। এবং কি সেটা আবার আমরা অনলাইনটাকে একদম ফেলে দিতে পারব না। ২ হুম। টাই লাগবে। আ মানে অফলাইনটাকে অনলাইনের মাধ্যমে কাজে লাগাইতে হবে। মানে আপনার ট্রাফিকটা অনলাইন থেকে নিয়ে আসতে হবে। লিড কালেক্ট লিড করব কালেক্ট করতে হবে। অনলাইন থেকে। জি, মানে অফলাইনে তো আসবেই, প্লাস অনলাইনে যদি আমরা অ্যাক্টিভিটি গুলো শো করি, সেক্ষেত্রে ওইখান থেকেও একটা লিড একটা আসবে। লিড আসবে। লিড আনতে হবে আরকি। জি, সো এটা আমিও মানে বলি মানুষকে যে, ভাই আসলে শুধু অনলাইন যারা করতেছে এটাও পিছায় থাকবে। আবার যারা শুধু অফলাইন, তারা যদি অনলাইনে না আসে, তারাও তারা কিন্তু পিছে পিছায় থাকবে। পিছায় থাকবে। সো ২ টারই আসলে ব্লেন্ড লাগবে। কম্বাইন্ড ভাবে এটা হুম, করতে হুম। হবে। সো ২ টাই আসলে একটা আরেকটার পরিপূরক। পরিপূরক, হ্যাঁ। সো ২ টাই লাগবে। আমাদের অনলাইন প্রেজেন্সও লাগবে, অফলাইনও লাগবে। বাট শুধু সিঙ্গেল হ্যান্ডেডলি হইলে আসলে রিস্কের পরিমাণটা বেড়ে যায়। জি। সো এখন ভাইয়া একটু যদি বলেন যে ধরেন আপনি তো ঢাকায় দীর্ঘদিন ব্যবসা করেছেন। এখন মফস্বল শহরে, একটা জেলা শহরে গিয়ে বিজনেস করছেন। সো ঢাকায় তো আমরা সবাই জানি যে সবাই ঢাকামুখী, ঢাকায় টাকা ওড়ে, হ্যাঁ? জি। ঢাকায় সবকিছু সেটআপ বিজনেস ফ্রেন্ডলি। সবাই বিজনেসের জন্যে বা যেকোনো কিছুর জন্যই আসলে ঢাকায় সবাই আসতে হয়। আসতেই হয়, ঢাকায় হ্যাঁ? আসতে হয়। সো আপনি এই ঢাকা ছেড়ে কেন গেলেন? বা এই ঢাকা ছাড়ার উদ্দেশ্য কি? বা ঢাকা ছেড়ে কি কেমন আছেন ওইখানে, বিজনেসের কি ইমপ্যাক্ট পড়েছে পজিটিভলি বা নেগেটিভলি? আ মূলত আসলে ঢাকা শহর এমনিতেই মানে খুব বেশি ভালো লাগতো না। হুম, হুম। প্রচুর কেওয়াজ। একটু নিরিবিলি টাইপের থাকা পছন্দ। তো সেই কারণেই আর যাওয়া। তো মানে কয়েকটা উদ্দেশ্য। একটা হলো যে বাবা-মার সাথে থাকা। আচ্ছা। আরেকটা হলো যে লোকালি কোনো কিছু করা যায় কিনা। মানে সবাই তো ঢাকায় বেস সবাই চেষ্টা করে। তো আমরা হুম, একটু লোকালি কিছু করার চেষ্টা করি। সেই উদ্দেশ্যে আসলে যাওয়া। হুম। আর কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা সুব কি ভাইয়া? সুবিধাটা হলো যে সেখানে আমাদের যে ডেইলি কস্ট, হুম। জীবন লিভিং ধারণ কস্ট যেটা, এটা লিভিং অনেক কস্ট, কম। হ্যাঁ, এটা অনেক কম। আ হুম। খুব সহজেই আপনার অল্প টাকাতেই আপনি ভালো কিছু করতে পারবেন, করা যায় আরকি। তো জ্যাম নাই ঢাকা শহরের মতো। হ্যাঁ, জ্যাম নাই। মুভমেন্ট অনেক সময়টা সহজ। অনেক বেঁচে যায়। সময়ের বারোকা পাওয়া যায় না। সময় বারকা পাওয়া যায়। আরেকটা হলো যে আপনার স্থানীয়ভাবে আপনি একটা একটা সার্কেল তৈরি করতে পারবেন। হুম, হুম। যেটা খুব সহজেই আপনি বুঝতে পারবেন। একটা শহরের মধ্যে আপনি মোটামুটি একটা ডিফারেন্ট কোনো কিছু করে আপনি খুব সহজে মার্কেটিংটা সহজ। মার্কেটিংটা সহজ। সহজ। ঢাকায় তো আসলে অনেক বেশি অনেক, ক্রাউডেড। হ্যাঁ, কম্পিটিটর অনেক বেশি। কম্পিটিটর অনেক বেশি। সো মফস্বলে একটু সহজ সহজ। মার্কেটিং বা ব্র্যান্ডিংটা করা। জি। ওকে। আর চ্যালেঞ্জ কি ভাইয়া ফেস আ করছেন ঢাকা থেকে? চ্যালেঞ্জ যেটা হলো বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল শীতপ্রধান একটা অঞ্চল। তো এইখানে যেটা হয় বিশেষ করে ৮ টার পরে আপনি লোকজন আর পাবেন না ও, শহরের মধ্যে। শীতের সময় শীতের ব্যবসাটা সময় ব্যবসাটা একটু কমে ডাউন যায়। হয়। ঢাকা শহরে তো এটা কোনো প্রভাবই পড়ে না হুম, হুম। সেভাবে। কিন্তু এটা লোকাল শহরগুলোতে ভালো প্রভাব পড়ে। শিক্ষার একটা ব্যাপার থাকে, ভালো প্রতিষ্ঠান পাওয়াটা। মানে আপনার আব নেক্সট নেক্সট জেনারেশন এর জন্য। জেনারেশনের জন্য এটা একটা হুম, হুম। চ্যালেঞ্জ থাকে।
আর মোটামুটি আপনার চিকিৎসা বলেন, এখন আমি তো দিনাজপুর শহরে আছি, দিনাজপুরে তো মোটামুটি সব কিছু আছে, মেডিকেল কলেজ আছে, আছে, এটা নিয়ে প্রবলেম হয় না ইয়ার জন্য, চিকিৎসার জন্য। আর এমনিতে তো ঢাকায় আসতে হয় মাঝে মাঝে, সেই একসঙ্গে দুইটা কাজ করা হয়। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে লিভিং কস্টটা মোটামুটি এটা খুবই স্যাটিসফাইড একটা লোকাল শহরে থেকে। আর একটা ব্র্যান্ড দাঁড় করানোর জন্য আপনি মানে ঢাকা শহরে আপনি লোকালি খুব দ্রুত ব্র্যান্ড ডেভেলপ করা যায়। যায়। ধরেন ব্যবসার অন্য যে ইকোসিস্টেম গুলা, যেমন কুরিয়ার, তারপরে ব্যাংক, এই জিনিসগুলোর অ্যাভেলেবিলিটি কেমন, বা এটা নিয়ে কি কোনো প্রবলেম ফেস না, করেন এটা এখন? নিয়ে এখন তেমন তো কোনো, মোটামুটি সবারই শাখা আছে। সবই হয়ে গেছে মোটামুটি সব শহরেই, জেলা শহরগুলোতে সব ব্যাংকের চলে গেছে। আর কুরিয়ার সিস্টেমটা তো এখন অ্যাভেলেবল হয়ে গেছে সব জায়গায়, খুব বেশি প্রবলেম হয় না। যেমন আমার ঢাকা থেকে 2 দিনের মধ্যে সারা বাংলাদেশে পার্সেল চলে যায়, আমার একদিন বেশি লাগে, 3 দিন 3 দিন 3 দিন লাগে। সো এটা যদি কাস্টমারের সাথে কমিউনিকেশন করেন তাহলে অর্ডার নেওয়ার সময় বলে দেওয়া হয় যে আমাদের এই 3 দিন লাগবে, এটা খুব বেশি প্রবলেম ফেস করতেছি না। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস হয় যেটা কস্ট একটু বেড়ে যায়, কুরিয়ার খরচটা বাড়ে। একটু বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা তো মনে হয় যে ভাইয়া ঢাকায় যেমন অপরচুনিটি গুলা অনেক বেশি পাওয়া যায়, যেমন বিভিন্ন নেটওয়ার্কিং করা, হ্যাঁ, নেটওয়ার্কিং এর দিক থেকে ওয়ার্কশপ, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, মেন্টরিং প্রোগ্রাম গুলো তো সব ঢাকা কেন্দ্রিক। ঢাকা, হ্যাঁ। তো এটা কি মিস করেন? হ্যাঁ, বা মাঝে এই যে মাঝে ভাইদের সাথে আড্ডা দেওয়া? এটা তো খুবই মিস করি, মানে হ্যাঁ। বিশেষ করে আগস্টের সময় খুব হ্যাঁ। মিস করতাম। ঢাকা থাকলে আজকে এখানে যেতে পারতাম। আচ্ছা, আচ্ছা। লোকাল শহরে তো আর এগুলো নিয়ে এত খুব বেশি প্রবলেম। রাইট। বিশেষ করে রাজনৈতিক, আমি মোটামুটি রাজনৈতিক সচেতন একজন মানুষ। মাশাআল্লাহ। মানে কোনো দল না করলেও মানে এটা নিয়ে রাজনীতি সচেতন। জি। খুব ডিপলি চিন্তা ভাবনা করি হুম। দেশকে নিয়ে। তো সেই দিক থেকে খুব মিস করি ঢাকাকে। আচ্ছা। খুবই মিস করি তো, মানে বিশেষ করে এখন বেশ নির্বাচনের সময় চলতেছে। তো ভাই ব্রাদারদের সাথে গল্প আসলে, মানে ব্যবসা গল্প করতে করতে নির্বাচনে চলে যাচ্ছে। তো এই জিনিসটা লোকাল তে খুবই মিস করা হয়। প্লাস ইন্টেলেকচুয়াল হাইটের লোকজন তো পাওয়া যায় না এরকম, যে তার সাথে মন খুলে কথা বলবেন। জি। সো এটা একটা চ্যালেঞ্জ আছে। বাট মেজর যে চ্যালেঞ্জগুলো যেটা একসময় ছিল ঢাকার বাইরে, ধরেন কুরিয়ার ছিল না, তারপরে ব্যাংক ছিল না, সবগুলা শাখা থাকতো না। সো এই চ্যালেঞ্জগুলো কিন্তু এখন মোটামুটি ওভারকাম হয়ে গেছে। এখন যেহেতু অনলাইন, সবাই তাদের যেসব ইকোসিস্টেমের যে স্টেক হোল্ডার যেগুলো আছে, কুরিয়ার সার্ভিস অন্যান্য, সবাই কিন্তু রুট লেভেলে তাদের ছড়িয়ে দিয়েছে। সো দেখা যায় যে একই প্রোডাক্ট একই দামে বিক্রি করছেন আপনি মফস্বল থেকে, ঢাকার চেয়ে অর্ধেক ওভারহেড খরচে। অফিস ভাড়া আপনার কম, এমপ্লয়ি খরচ কম, আপনার যাতায়াতের খরচ কম। সো আবার প্রাইসটাও পাচ্ছেন কিন্তু ঢাকার সেলার যে দামে বিক্রি করছে ওই দামে বিক্রি করছেন। সো যারা আসলে নতুন বিজনেস করতে চান, বিজনেস করতে হলেই যে শুধু ঢাকায় আসতে হবে ব্যাপারটা এমন না, ঢাকার বাইরে থেকেও কিন্তু এখন অনেকেই ভালো করছে। হ্যাঁ, এটা আমি এভাবে বলি যে যারা শুরু করতে চায়, যারা ঢাকাতে শুরু না করে আমার মনে হয় লোকালি শুরু করা। কারণ প্রথম যে বাধাটা আমাদের এই কস্টিং এর কারণে কিন্তু অনেকে থাকতে পারে না বা টিকতে পারতেছে না। এটা বড় একটা প্রবলেম। আপনি দেখবেন, সবাই দেখবেন যে ভাই আমার তো অফিস খরচ এত টাকা, স্টাফ খরচ এত টাকা, আমি এটা তো করতে পারতেছি না। তো এটা আপনি একটা মফস্বল থেকে খুব সহজে অর্ধেকে নেমে আসবে, 3 ভাগের 1 ভাগে নেমে আসবে। আর এলাকাতে তো আপনি খুব কম খরচে আপনি অনেক ছেলেপেলে পাওয়া যায়, আসলে পাওয়া যায়। বাসা ভাড়াও পাওয়া যায়, দোকান ভাড়াও পাওয়া যায় অনেক কম টাকায়, অ্যাডভান্স কম লাগে। একটা জেলা শহরে হলে তো, শহরে কিন্তু আপনার মোটামুটি রিচ পরিবার থাকে, অনেক রিচ পরিবার থাকে। আপনি চাইলেও সেখানেও ডিপলি চিন্তা করে ভালো কিছু করা যায়, সম্ভব। আমি দেখছি দিনাজপুরে মোটামুটি অনেক আপনার ওই কফি দিয়ে উদাহরণ দেই, ওই 20 টাকার কফিও চলে, 200 টাকারটাও চলে। চলে। ওই একটা শ্রেণী থাকে, আপনি সব জেলা শহরে একটা শ্রেণী, হাই ভ্যালু প্রোডাক্ট কেনারও একটা সেগমেন্ট আছে। সো আসলে আমরা ঢাকা ওভারক্রাউডেড, সরকারও চায় যে ঢাকা আসলে ডিসেন্ট্রালাইজ করতে, আমাদের বিভিন্ন জেলা শহরগুলা, বিভাগীয় শহর, থানা শহরগুলোকে আসলে যদি এরকম অপরচুনিটি এবং এরকম যদি শিক্ষিত লোকজন, তরুণ উদ্যোক্তারা যদি আসলে গ্রামের দিকে ফিরে যায় বা মফস্বলে ফিরে যায়, তখন কিন্তু মফস্বলগুলো আবার প্রাণ ফিরে পাবে। সো যারা আসলে নতুন আসতে চায় তারা প্রথম ট্রাইটা আসলে নিজের এলাকা থেকে দেওয়া উচিত, তাই না ভাইয়া? হ্যাঁ। সো যেমন আমি আমার ব্যবসার ক্ষেত্রে যেটা বলি, আমি তো 10 মাস হবে আমার ক্যাফে দুটো, একটা হচ্ছে 10 মাস বয়স, একটা হলো 7 মাস। আলহামদুলিল্লাহ। একটা জিনিস যেটা হচ্ছে, যেখানে যায় না কেন, ভাই আপনি এই জিনিসটা বিক্রি করেন না, এটা একটা ভালো প্লাস পয়েন্ট যে খুব সহজেই আপনি মানুষের কাছে পৌঁছতে পারতেছেন। অল্প সময় আপনি পরিচিতি পেয়েছেন অনেক দ্রুত।
জি। মাশাআল্লাহ, এটা একটা অনেক বড় পজিটিভ দিক। ভাইয়া, নতুন উদ্যোক্তাদের জন্য আপনি অনেক সিনিয়র বিজনেসম্যান, প্রায় 10 বছর হয়ে গেছে আপনার এই ব্যবসায় আসছেন। তো নতুন যারা আসতে চায়, এখন আমাদের ফেলো যারা আসতে চায় বা নতুন যারা শুরু করেছে, তাদের বিষয়ে আপনি কি কি পরামর্শ দিবেন ভাইয়া? এখন এই 2026 আসলে তাদের কোন কোন ব্যবসায় ফোকাস করা উচিত বা করলে কিভাবে করা উচিত? এটা যদি একটু পরামর্শ দেন আমাদেরকে কিছু। আমি যেটা বলবো, এখন ট্রেন্ডিং এর পিছনে না ছুটে, হুম। মানে একটা জিনিস সেল করতেছে, আমি ওই জিনিসটা সেল করব। এটা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে ভিন্নভাবে চিন্তা করতে হবে। মানে বক্সের বাইরে একটু চিন্তা করে আমাদেরকে আগানো উচিত। আর শুধুমাত্র অনলাইন বেস না করে অফলাইন, অনলাইন মিলে চিন্তাভাবনা করা দরকার। আচ্ছা, আচ্ছা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেকেই শুরু করতেছে অনলাইনে হুটহাট করে অনেক বেশি জাঁকজমকপূর্ণ করে। এটা আসলে দরকার নাই। খুবই মানে ওই কচ্ছপ গতিতে আগানো দরকার ব্যবসার ক্ষেত্রে। একদম স্কেল আপ, স্কেল আপ, হ্যাঁ, গ্রোথ, এটার পিছনে না ছুটে সাস্টেইনেবল গ্রোথ জি। টা মেইনটেইন করা উচিত। কারণ অনলাইন বিজনেসগুলো এরকম একটা পর্যায়ে আসলে আপনি সেখান থেকে নিচে নামতে পারবেন না। হুম, হুম। এটা একটা বড় ইয়ে আরকি, মানে চিন্তাভাবনা করা দরকার এই ডলার বুস্টের একটা কথা বলছিলেন ভাইয়া মাঝখানে একটা। সো অনেকেই আসলে ভাবে যে অনলাইন ব্যবসাটা খুব সহজ। ডলার দিব, বুস্ট করব, সেল আসবে এবং অনেক এইরকম মানে মেন্টর বা কোর্স বিক্রেতা দেখা যায় তারা এরকম গ্যারান্টি দিয়ে বলছে যে এত টাকা সেল এনে দেবো এত মাসের মধ্যে। সো এইটা কি ভাই আসলে হেলদি প্র্যাকটিস কিনা? না, এটা আসলে হেলদি না। হ্যাঁ, কিছু সময় আপনাকে আনতে পারবেন। কিন্তু একটা সময় এসে আপনি নতুনত্ব এখানে আসলে তেমন কিছু নেই। মানে ডলার বুস্ট করে সাস্টেইনেবল বিজনেস ডেভেলপ করা ডিফিকাল্ট। জি। মানে আপনি খরচ করতেছেন, সেল আসতেছে। খরচ বাদ দিচ্ছেন, একদম 0। জিরো। আপনি নিজেও তো একসময় আসলে হ্যাঁ, বুস্ট করতেন এবং এই বিষয়ে আপনার চেয়ে ভালো আসলে কেউ বলতে পারবে না। সো এটা আসলে খুব বেশি হেলদি না একটা না, বিজনেসের জন্য। কারণ এখানে আপনার যেটা হচ্ছে মানে অনলাইন কাস্টমার গুলা খুবই আ মুভ করতেছে। মানে যেখানে একটু কম পাচ্ছে, যেখানে একটু মানে ভালো সুবিধা পাচ্ছে, চমকপ্রদ বিজ্ঞাপন দেখতেছে সেখানে চলে যাচ্ছে। রাইট। মানে আপনার কাছে থাকবে না। মানে লয়ালিটিটা ডেভেলপ করছে না। জি। আপনার কাছে যেমন ওই বিজ্ঞাপন দেখে আসতেছে, আপনি যখন বিজ্ঞাপন অফ করবেন, নাই, আরেকজন তো বিজ্ঞাপন চালাচ্ছে। তার কাছে তার তখন চলে সুইচ যাচ্ছে। করবে। তো এটা তো আসলে একটা বিজনেসের জন্য হেলদি না, এটা কোনো সিচুয়েশন আসলে হতে ভালো পারে না। প্র্যাকটিস না। আপনার যদি যদি রিকারিং কাস্টমার, যদি রিপিট কাস্টমার না আসে, একটা বিজনেস আপনি কতদিন বুস্ট করে চালাবেন? আর ফেসবুকের অ্যালগরিদমও তো আসলে ও চায় যে আপনি বেশি ডলার বেশি। স্পেন্ড করেন। আগে $1 দিয়ে একটা সেল দিত। এখন আসলে দেখা এই যায় জিনিসটা $1.5। ভাইয়া ওই হুম, আপনি যেহেতু আপনি অফলাইনে করতেছেন, হুম। অফলাইন অনলাইন মিলে। এই জিনিসটা মজা আমরা বুঝতেছি। যে রিপিট কাস্টমারটা কি পরিমাণ মানে অফলাইনে আসে। অফলাইন আসে এবং কি কতটা ভালো লাগে। এক্সাক্টলি। বারবার যে আসতেছে হ্যাঁ। মানে তার প্রতি মানে কোনো মিডিয়া বাইং নাই তার মিডিয়া পিছনে। মাইনে সে আসতেছে, আরো ২ জনকে নিয়ে আসতেছে। হ্যাঁ, তো এই জিনিসটা মজাটা শুধুমাত্র অফলাইনে যে না আসছে সে বুঝবে না। রাইট। বা অনলাইনেও সম্ভব, কিন্তু ওই ডলার বুস্ট করে আসলে সম্ভব না। সম্ভব। আপনি লয়াল কাস্টমার বেস তৈরি করতে পারবেন না অনলাইনে। প্লাস আরেকটা জিনিস আমার কাছে ভাইয়া অনলাইন ব্যবসার ক্ষেত্রে খুব লাগে যে আমরা এই যে ফিলিস্তিন ইস্যুতে আমরা সবাই মিলে কোক, পেপসি বা এই জায়নিস্ট পণ্যগুলা বর্জন করছি। কিন্তু ফেসবুক ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট জায়নিস্ট প্রোডাক্ট। অবশ্যই। তো আমরা কিন্তু ওইখানে মুড়ি মুরগির মতো ডলার বুস্ট করতেছি, টাকা দিচ্ছি এবং পুরা টাকাটা কিন্তু সাক করে বাইরের দেশে চলে যাচ্ছে। আমরা যদি একসময় আমাদের পেপার, পত্রিকা, টেলিভিশনে অ্যাড দিলে টাকাটা কিন্তু দেশেই থাকতো। জি। দেশের ইকোনমিতে এটা রোল আউট করতো। কিন্তু এখন পুরো টাকাটা কিন্তু চলে যাচ্ছে চলে যাচ্ছে। বিদেশে। আমাদের তো এমনিতেই ডলার ক্রাইসিস এবং লক্ষ লক্ষ ডলার আমরা এটার পিছনে স্পেন্ড করতেছি। তো মূলত এটা এটা তো একটা খারাপ লাগা তৈরি করে। এটা মানে যে একটু যে ভালোভাবে চিন্তা ভাবনা করবে, হুম, ডিপলি চিন্তা ভাবনা করবে যে আসলে আমি কি করতেছি? আমার দিন শেষে কি হচ্ছে? আমি কি মানে কোথায় টাকা ঢালতেছি? হুম। এটা যদি একটু ভালোভাবে চিন্তা করে, মানে সে এটা থেকে আস্তে, আস্তে চলে আসবে। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি আসলে এটা একটা বড় কারণ ছিল যে আমি আসলে Facebook এ আর এত টাকা ডলার দিতে দিব না। চাচ্ছি না, দিব না। মাশাআল্লাহ, ভেরি গুড মানে ডিসিশন। এই সিদ্ধান্ত থেকে আমার অফলাইনে আসা। ভেরি গুড ডিসিশন। আল্লাহ আপনার ব্যবসায় বারাকা দান করুক। আসলে ভাই আমি বলি আমাদের যারাই জিজ্ঞেস করে যে অনলাইনে আসলে কতটুকু ব্যবসা আছে? সব ব্যবসাই তো আসলে অফলাইনে। অফলাইনে। আমরা ধরেন আমাদের এই যে টাউন হলে বা কৃষি মার্কেটে একদিনে যে ট্রানজ্যাকশন হয় আমার মনে হয় না যে আমরা সারা মাস সমস্ত অনলাইন ব্যবসায়ীরা মিলে ওই পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারি। সো দেখা যায় 99% বিজনেস কিন্তু অফলাইনে। সো অপরচুনিটি ইজ ভেরি হিউজ।
আমরা শুধু এখন তরুণ যারা আছি বিজনেস মানে ভাবি যে অনলাইন ব্যবসা, অনলাইনে করব, স্টার্ট আপ করবো, অমুক তমুক করবো। এটা একটু সাউন্ডস স্মার্ট, একটু সাউন্ডস গুড। এই জন্য আসলে হয়তো হ্যাঁ, এই তবে প্রচারের জন্য প্রবণতাটা অনলাইনটা বেস্ট একটা প্লাটফর্ম। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। রাইট। যে আপনি একটা ইনফরমেশন খুব দ্রুত ছড়াই দিতে পারতেছেন। যেমন আমাদের মধুর সেক্টরটাই বলেন, এই যে ধরনের কুসংস্কার ছিল মধুর হুম, সেক্টর, হুম, হুম। তো এইগুলা কিন্তু অনলাইন থেকে আলহামদুলিল্লাহ দূর হয়েছে। অনেক মানুষ এখন সচেতন হয়েছে। এরপরেও কিছু মানুষের ভ্রান্তি তো থাকবেই, এটা তো স্বাভাবিক। তবে প্রচারের জন্য অনলাইনটা বেছে নিতে হবে। অফলাইনে ব্যবসা করতে হবে অফলাইনে। ব্যবসায় তো অফলাইনেই। রাইট। মানে অনলাইন হচ্ছে আমার অনেকগুলো মার্কেটিং টুল থাকবে, তার মধ্যে অনলাইন মার্কেটিংটা আসলে একটা টুল। ব্যবসার একটা টুল হিসেবে ধরা হ্যাঁ, যেতে পারে যে অনলাইন একটা একটা প্ল্যাটফর্মটা টুল। মানে টুল। আমার ১০-১২টা টুল থাকবে। তার মধ্যে অনলাইন মার্কেটিংটা একটা টুল। একমাত্র না, একমাত্র না, একটা। একটা জি, অন্যতম জি, জি। হইতে পারে। সো অনলাইনেও আবার বাদ দেওয়া যাবে না। অনলাইনেও একটা ভালো জায়গা, ভালো প্ল্যাটফর্ম। এখানে অনেক ক্রাউড। অল্পতেই অনেক বেশি লোকের কাছে জি। পৌঁছানো যায়। সো আসলে ভাইয়া মানে আপনার এই বুঝতেই পারছেন যারা দর্শক আছেন যে হাবিব ভাই অনেক স্বল্পভাষী। আমি খুঁচায়, খুঁচায় আসলে ওনার কাছ থেকে আ আউটপুট বের করার চেষ্টা করছিলাম। এজন্য আমার একটু বেশি কথা বলতে হইছে। বাট আমি হ্যাপি যে উনার কাছ থেকে আমরা জিনিসগুলা জানতে পেরেছি। এই একই ইনফরমেশন জানতে গেলে কিন্তু আমাদের অন্যান্য এপিসোড গুলার কলেবর অনেক বড় হয়ে যায়। ১.৫-২ ঘন্টা হয়ে যায়। সো আমরা অনেকটা রেপিড ফায়ার স্টাইলে খুব কোর কথাগুলা ভাই আমাদেরকে বলেছেন। সো এইখানে যারা আশা করি শুনেছেন শেষ পর্যন্ত, এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। সো আমরাও রিকোয়েস্ট থাকবে আমাদের এই এপিসোডগুলা আপনারা আপনাদের আশেপাশে ছড়িয়ে দিবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে, এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো ভালো, ভালো কাজ করি। সো হাবিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্যে। আপনার ব্যস্ত শিডিউল থেকে আপনি সেই দিনাজপুর থেকে এসেছেন। আমাদের এখানে সময় দিয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করুক। আমি আপনার ব্যবসায় বারাকা দান করুক। আপনার শেষ কিছু বলার থাকলে বলে আমরা বিদায় নিয়ে নেব। না এখন অনেকেই আমার কাছে পরামর্শ চায়, অনেকেই চায় যে ভাই কিভাবে কি শুরু করব? তো আমি মোটামুটি এই এপিসোডে অনেক কিছুই বলে দিয়েছি। আর এখন যারা আমাকে বলে আমি তাদেরকে এই পরামর্শটা দিই যে ভাই আপনার এলাকাতে দেখেন কোন জিনিসটা মানে আপনার নাই, এই জিনিসটা নিয়ে একটু চেষ্টা করেন। মানে ভিন্নভাবে যেটা আছে সেটাকেও আপনি একটু ভ্যালু এড করে ডিফারেন্ট ওয়েতে। ডিফারেন্ট ভাবে করেন। ইনশাআল্লাহ আল্লাহ বারাকা দিবেন। সো হাবিব ভাইয়ের কাছে যারা মেন্টরিং চান, এটা একটা মাস্টার ক্লাস বলতে পারেন। উনি মোটামুটি সবই তার পরামর্শগুলো সব এখানে বলে দিয়েছেন। তো আজকে আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।